তো ক্লাসের শুরুতে আমরা আজকের আলোচনার মধ্যেই রবার্ট ফ্রস্টের লেখা কবিতার দুইটা লাইন নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, দেন আমরা পড়ালেখার মধ্যে চলে যাব। দ্য রোড নট টু টেকেন। এই কবিতাটা হচ্ছে এরকম যে যিনি কবিতার কথক, মানে এই কবিতা একটা কথার মতন কেউ একজন বলতেছে, তো তিনি হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন। তো জঙ্গলের মধ্যে গিয়ে দেখে যে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। তো তিনি তো একজন পথিক, তো একজন পথিক তো দুইটা রাস্তা নিতে পারবে না, সো তাকে এক রাস্তায় যেতে হবে। সো টু রোডস ডাইভার্স ইন এ ওয়ে ইয়েলো উড অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। লাইন দুইটা খুবই সিম্পল এবং সাবলীল, একবারে সাবলীল ভাষায় বলছে, বাট এইটার যদি আপনি মিনিং খুঁজতে যান তাহলে এইটার ডেপথ অনেক বেশি, অনেক বেশি। আমরা চিন্তা করি, ধরেন আপনি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার একটা বন্ধু কিছুদিন পর ইউএসএ চলে গেল এবং সে একটা পোস্ট দিয়ে দিচ্ছে, ছবি দেখে আপনার কাছে খুবই দুঃখ লাগতেছে। আবার আরেকটা প্রাইভেট ফার্মে ধরেন ভালো একটা চাকরি করতেছে, আপনার দেখে মানে যে মানুষ অন্যের সাকসেস দেখলে মানুষ একটু দুঃখ পায়, মাঝে মধ্যে একটু জেলাস ফিল করে। তো আপনি অ্যাকচুয়ালি সব রাস্তায় হাঁটতে পারবেন না। তো সো আপনাকে একটা রাস্তা শেষ করে আপনি এসে আর একটা রাস্তার মধ্য দিয়ে যেতে পারবেন, বাট একবারে আপনি দুই রাস্তায় হাঁটতে পারবেন না। এবং আপনার যদি এরকম মনে হয় যে বিভিন্ন রাস্তায় আপনি হাঁটবেন এবং বিভিন্ন রাস্তায় হেঁটে আপনি আসলে আনন্দ পাবেন, এটা আসলে মানে কোনো আনন্দ না, বরঞ্চ আপনি দুই নৌকায় পা দিলে যেটা হয়, মানে আপনি অ্যাকচুয়ালি পানিতে পড়ে যাবেন, ব্যাপারটা এরকম আর কি। সো যে কাজটা করতেছেন, আমি সবসময় একটা কথা বলি, এবং আমার ধরেন আবার লেখাপড়ায় ব্যাক আসার যে জার্নিটা, এই জার্নির কথায় আমি সবসময় আমার খুবই ক্লোজ মানুষজনদেরকে আমি বলেছি যে আমার একটাই লেসন লাইফে, যে কোনো কিছু শুরু করা আসলে সফলতা না, ওই কাজটা শেষ দেওয়া হচ্ছে আসল সফলতা। শুরু করা কোনো সফলতা না। যে আপনি প্রিলিমিনারি শুরু করলেন, বা আপনি লিখিত প্রস্তুতি শুরু করলেন, বা আপনি যাই হোয়াট এভার ইট ইজ আপনি শুরু করলেন, এই শুরু করাটা আসলে কোনো সফলতা না। আপনি এটা শেষ দিতে পারতেছেন কি না, এইটা হচ্ছে আলটিমেট সফলতা। কিন্তু শেষ দেওয়াটা আপনি অ্যাকচুয়ালি আপনি শেষে যে সাকসেসফুল হচ্ছেন কি না সেইটা ডাজেন্ট ম্যাটার, বাট আপনি টোটাল জার্নিটা শুরু করেছেন এবং শেষ পর্যন্ত আপনি আপনার সর্বোচ্চ ট্রাই করে সে লাস্ট পর্যন্ত আপনি দেখেছেন। তাহলে এইখানে যে আলটিমেট যে ফ্রুটস, এই ফ্রুটস আপনি পান না পান, আপনার টোটাল জার্নিতে আপনার যে লার্নিংটা হয়েছে, এই লার্নিংটা আপনার জীবনের প্রত্যেকটা স্টেজে আপনার জীবনে কাজে দিবে, এবং এটা আপনি ফিল করবেন, এবং একটা সময় আপনি নিজেকে নিজে বলবেন যে দ্যাট ওয়াজ এ ভেরি গুড জার্নি অ্যাকচুয়ালি। যে আমরা যখন কোথাও ঘুরতে যাই, ধরেন আপনি বাইক নিয়ে কোথাও ট্রাভেলিংয়ে চলে গেছেন, ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি মেইন আনন্দ না, আপনি যেখানে যাচ্ছেন রাস্তার যে রাইডিংয়ের ফিলিংসটা, এইটা হচ্ছে আনন্দের। এই যে ধরেন মানুষ খুবই কষ্টের জার্নি করে, মাঝে মধ্যে ট্রেকিংয়ে চলে যায়, পাহাড়ের পর পাহাড় টপকে 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 ধরেন সে একটা গন্তব্যে যাচ্ছে, সেখানে একটা রাত থেকে সে আবার ব্যাক চলে আসতেছে। আসলে যে পয়েন্ট পর্যন্ত যাচ্ছে ওইটা তার একটা ডেস্টিনেশন, কিন্তু ওই জায়গায় গিয়ে আনন্দ নেওয়ার জন্য কিন্তু সে জার্নিটা করতেছে না, সে জার্নিটা করতেছে এই যে রাস্তার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার যে একটা আনন্দ, এই আনন্দটা পাওয়ার জন্য। সো রোডটাই আনন্দের, এই রাস্তা থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনি যে শিখবেন, এই শেখাটাই আনন্দের। সফল আপনি হচ্ছেন কিনা, আপনি আলটিমেটলি সাকসেসফুল হচ্ছেন কিনা, দ্যাট ডাজেন্ট ম্যাটার, এবং এটা আপনার সময় বলবে যে আপনি অ্যাকচুয়ালি সফল হবেন কি হবেন না, এটা সময় বলবে। সো এবং আমার মনে হয় যে যে সৎভাবে এরকম একটা রাস্তায় একবারে ফোকাস থেকে জার্নিটা শেষ করবে, সে আসলে সফল হবে। তো আমরা শুরু করব হচ্ছে আধুনিক ইংরেজি সাহিত্য। এটা 1901 সাল থেকে শুরু হয়েছে। মূলত রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর মুসনদে হচ্ছে এডওয়ার্ড বসেন, এডওয়ার্ড দ্য সেভেন। সো এইখান থেকে হচ্ছে আধুনিক যুগে শুরু হয়। কিন্তু এই ক্ষেত্রেও একটা বিষয় একটি মাথায় রাখবেন যে টোটাল ইংলিশ লিটারেচারকে যে যুগে যুগে ভাগ করা হয়েছে,
এইটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের রাজা বা রানীর মানে মুসনদের টাইম অনুযায়ী এই ভাগটা করা হয়েছে, কিন্তু এর মধ্যে লিটারেচারের মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা কিভাবে আসে, ধরেন একসময় মধ্যযুগে আমাদের যে সাহিত্য, বাংলা সাহিত্য, এটা ছিল হচ্ছে পুরাপুরি হচ্ছে দেবদেবী নির্ভর, বা এইখানে সব ছন্দে কথা বলতো, পায়ার ও ত্রিপদী ছন্দে, কেউ গদ্যে কোনো কথা বলে নাই, ছন্দে কথা বলেছে। এবং সেই ছন্দেরও একটা প্যাটার্ন ছিল, ওই ছন্দের বাইরে গিয়ে যদি আপনি লেখেন, ওই ছন্দের বাইরে যদি আপনি লেখেন তাহলে মানুষজন আপনাকে সমালোচনা করেছে, মানে অন্যান্য কবিরা সমালোচনা করেছে, আপনাকে নিয়ে পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, এবং মূলত আপনাকে একবারে তুলোধনা করে দিচ্ছে এই টাইমে। কিন্তু এই টাইমে ধরেন একজন বিপ্লবী হয়ে আসে যে আমি মধ্যযুগের এই প্যাটার্নে থাকবো না, আমি নতুন একটা প্যাটার্ন শুরু করব। তখন আসেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, যাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়। কেন বিদ্রোহী কবি? তিনি যে নজরুলের মতন বিদ্রোহ করেছে অন্যায়ের বিরুদ্ধে, ইংরেজ শাসনের বিরুদ্ধে, ব্যাপারটা এরকম না। তিনি বিদ্রোহ করেছেন মধ্যযুগের সাহিত্যের যে প্যাটার্ন, এই প্যাটার্নের বিরুদ্ধে। তিনি নতুন একটা প্যাটার্নের দিকে চলে, সে বলছে সাহিত্য হবে ডাইভার্স, সাহিত্যিক তার মতন করে সাহিত্য লিখবে, যখন তার মনে যাক চাইবে সে তাই লিখবে। কবিতার ছন্দ তো তিনি ভেঙেইছেন, নতুন নতুন ছন্দে তিনি লিখেইছেন। তিনি এমনও কবিতা লিখেছেন যে কবিতায় কোনো ছন্দই নাই, ধরেন গদ্যের মতন কবিতা, অমিত্রাক্ষর ছন্দ আমরা বলতেছি। এই যে নতুন পরিবর্তন আনা, এই পরিবর্তনটাই অ্যাকচুয়ালি হচ্ছে সাহিত্যের নতুন একটা পর্ব শুরু করে। তাহলে আধুনিক যে সাহিত্য, এই সাহিত্যের মেইন ব্যাপার ছিল হচ্ছে মূলত এইখানকার হচ্ছে মানে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস চলে আসছিল, মানে মানুষ মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা নিয়ে লেখা শুরু করছে, মানুষ সায়েন্স ফিকশন লেখা শুরু করেছে। সায়েন্স ফিকশনটা মানে কি, লেখক তার চিন্তা থেকে লিখছে যে এই জিনিসটা হতে পারে। ধরেন টাইম মেশিন লিখছে, টাইম মেশিনের কোনো এক্সিস্টেন্স নাই, এই টাইমে কেউ চাঁদে যায় নাই, এই টাইমে চাঁদে যাওয়ার কাহিনী লেখা হয়েছে। এই টাইমে মঙ্গল গ্রহের সাথে কোনো যোগাযোগ হয় নাই, কিন্তু এই টাইমে এইরকম সাহিত্য লেখা হয়েছে যে মঙ্গল গ্রহের থেকে একদল প্রাণী পৃথিবীতে আসছে এবং তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, এই টাইপের গল্প লেখা হয়েছে। এই যে ব্যাপারটা, মানে মানুষ তার মূলত সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করেছে, এবং এইখানে চেতনা প্রবাহ রীতি নতুন শুরু হয়েছে, যেটাকে আমরা বলি স্ট্রিম অফ কনসাসনেস। স্ট্রিম অফ কনসাসনেস হচ্ছে আগে মেইনলি, এর আগে যেটা হয়েছে যে সাহিত্যে ধরেন যিনি ক্যারেক্টার, তিনি ক্যারেক্টার কথা বলেছেন, তিনি আরেকজনের সাথে কথা বলেছেন, কিন্তু এই আধুনিক পর্বে এসে দেখা গেছে যে ক্যারেক্টার নিজের সাথেই নিজে কথা বলতেছে। কখনো সে বলতেছে যে এটাকে করব না করব না, করব নাকি করব না, এই যে নিজের সাথে নিজের যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বকে লেখক লিখে লিখে বলতেছে যে আমি এটা চিন্তা করতেছি করব নাকি করব না। আমরা উদাহরণ দিই এটার একটা চমৎকার উদাহরণ হচ্ছে চেতনা প্রবাহ রীতির। সেটা হচ্ছে কি হতে পারে, ধরেন আমরা সৈয়দ অলিউল্লাহর কথা বলতে পারি, তিনি চেতনা প্রবাহের একজন বড় রাইটার। তার যে চাঁদের অমাবস্যা যে উপন্যাসটা ছিল, এই উপন্যাসের একটা চরিত্র হচ্ছে আরেফ আলী। এই আরেফ আলী হচ্ছে একজন স্কুল মাস্টার, সে একজনের বাড়ি থেকে শিক্ষকতা করে, জায়গির মাস্টার টাইপের আর কি। তো এই আরেফ আলী তিনি একদিন দেখেন যে বাঁশবাগানের পাশে কাদের, ওই বাড়ির ছোট ছেলে আর কি, কাদেরকে দেখে, এবং কাদেরকে তিনি মূলত মানে খুবই মানে নর্মাল ওয়েতে দেখে না, অ্যাবনর্মাল ওয়েতে দেখে আর কি। এবং ওই টাইমে আপনার পরে হচ্ছে ওই বাঁশবাগানের ওইখানে একটা মহিলার লাশ পাওয়া যায়। তো আরেফ আলী শুধু কাদেরকে ওইখানে দেখেছে, তো আরেফ আলী জানে যে কাদেরই আসলে এই খুনটা করেছে। কিন্তু আরেফ আলী একজন নিম্নবিত্ত শ্রেণীর, মানে একবারে ধরেন নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, সে আরেকজনের বাড়ি থেকে শিক্ষকতা করে। তাহলে কাদেরের কথা সে কি পুলিশের কাছে বলবে কি না, সে একবার চিন্তা করে আমি বলবো, আবার চিন্তা করে বলবো না, বললে কি হবে না বললে কি হবে, এই যে দ্বন্দ্ব, নিজের মধ্যে যে আত্মের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব দিয়েই কাহিনী সামনে আগায় যে আরেফ আলী কি বলবে কি বলবে না। এই জিনিসটাই হচ্ছে চেতনা প্রবাহ রীতি, যে যিনি ক্যারেক্টার তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করবে মনে মনে, এই মনে মনের দ্বন্দ্বটাও সে লিখবে আর কি।
লেখক লিখবে যে তার মনে এই হচ্ছে, তার মনে এই হচ্ছে, এই জিনিসটা যে স্ট্রিম অফ কনসাসনেস বা চেতনা প্রবাহ রীতি, এই জিনিসটা শুরু হয়েছে এই আমল থেকে। সেই জন্য এই যে একটা নতুন পরিবর্তন আসলো। এবং সাহিত্যের ছন্দেরও অনেক, কবিতার ছন্দের অনেক পরিবর্তন আসছে এই আধুনিক আমল ইংলিশ লিটারেচারে। যেমন আমরা ছন্দের পরিবর্তন নিয়ে আমরা একটা কথা বলতে পারি। ধরেন জীবনানন্দ দাশ আমাদের যিনি লিখতেন আর কি, জীবনানন্দ দাশকে নিয়ে কিন্তু আকবর আলী খান, ডক্টর আকবর আলী খান আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব, তার লেখা আমার খুবই ভালো লাগে। সো তার একটা বই আছে চাবিকাঠির খোঁজে, এইখানে তিনি জীবনানন্দ দাশকে নিয়ে লিখেছেন টোটাল বইটা। এবং একজন কবিকে কতটা ওন করলে তাকে নিয়ে এইরকম একটা বই লেখা যায়, এই বই পড়লে আপনি প্রথম 10 পেজ পড়লেই আপনি বুঝে যাবেন। এইখানে জীবনানন্দ দাশকে নিয়ে তিনি লিখতেছেন যে জীবনানন্দ দাশ যে টাইপের কবিতা লিখতেন, যেমন তিনি লিখতেন যে তার লেখার মধ্যে ছিল হচ্ছে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। ধরেন এই ধানসিঁড়ি যে নদী, এইরকম একটা নদী আছে হচ্ছে বরিশাল ডিভিশনে, বাট সেটা একটা ছোটোখাটো খাল টাইপের নদী, অত নদীর কোনো সৌন্দর্য নাই। এই বরিশালের যে ধানসিঁড়ি নদী আছে, সেই নদীর প্রেমে যদি কেউ পড়ে তাহলে সে পাগল। দেশে এত সুন্দর সুন্দর নদী আছে, এই নদী বাদ দিয়ে আপনি ধানসিঁড়ির প্রেমে পড়ে গেলেন। তার আসলে জীবনানন্দ দাশ ওই ধানসিঁড়ির কথা লেখে নাই। আর একটা ধানসিঁড়ি নদী আছে, সেটা আছে আসামে, সেটা মোটামুটি সুন্দর, কিন্তু আসামের নদীর প্রেম তো বাংলায় পড়ে নাই। তার জীবনানন্দ দাশ যে ধানসিঁড়ির কথা বলতেছে সেটা আসলে নদী ধানসিঁড়ি না। তিনি বিভিন্ন জায়গায় লিখেছেন যে সোনালি চিল, তো চিল তো সোনালি না, সোনালি চিলের ডানা, তো চিল তো সোনালি না, সোনালি কালার না। চিলের বিভিন্ন কালার হয় কিন্তু সোনালি কালার তো হয় না। তাহলে জীবনানন্দ দাশ এইভাবে কেন লেখেন? এটা নিয়ে খুব সমালোচনা করতেন ওই টাইমে সজনীকান্ত। তিনি তাকে নিয়ে খুবই লেখালেখি পত্রপত্রিকায় খুব তুলোধনা করতেন আর কি। এবং জীবনানন্দ দাশকে খুব অ্যাডমায়ার করতেন হচ্ছে বুদ্ধদেব বসু। এবং আকবর আলী খান লিখেছে যে বুদ্ধদেব বসুর মতন বন্ধু থাকলে তার আর শত্রুর প্রয়োজন নাই। এবং এই সজনীকান্ত জীবনানন্দ দাশকে সারা জীবন তার ক্রিটিক ছিলেন, তাকে সমালোচনা করেছেন, কিন্তু জীবনানন্দ দাশ যখন অসুস্থ হয়ে পড়েন তখন তার চিকিৎসা, তার সব কিছুর মেইন কিন্তু দায়িত্ব নিয়েছিলেন এই সজনীকান্ত। তো এই যে দেখেন, একটা ধারার বাইরে গিয়ে যখন জীবনানন্দ দাশ লিখতেছে তখন তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তো এই যে পরিবর্তন সাহিত্যের, এই পরিবর্তনের জন্য সাহিত্য ভাগ হয়। তো আধুনিক সময়ের মেইন জিনিস হচ্ছে চেতনা প্রবাহ নীতি চলে আসা এবং বাস্তবতা সাহিত্যের মধ্যে চলে আসা, বাস্তবতা। এবং সাহিত্যের মধ্যে উপনিবেশবাদ, যেমন ভারতদেরকে ইংরেজরা শাসন করেছেন, ফ্রান্সের ম্যাক্সিমাম লোকজন গিয়ে আফ্রিকার অঞ্চলকে শাসন করেছেন, ডাচরা শাসন করেছেন ইন্দো প্যাসিফিকের এই দিকটা। তো এই যে উপনিবেশবাদ, এর এগেনস্টে সাহিত্যেতে কথা শুরু হয় এবং নারী অধিকার নিয়ে কথাবার্তা শুরু হয়, যেটা এর আগে কখনো হয় নাই। সো এই বিভিন্ন কারণে নতুন একটা যুগ শুরু হয়, যেটা হচ্ছে আধুনিক সাহিত্য। তবে কেউ কেউ বলেন যে আধুনিক সাহিত্যটা 1901 থেকে শুরু হয়ে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত। কিন্তু আবার অনেকেই বলেন যে না, এটা 1936 পর্যন্ত, যখন রাজা জর্জ মারা যাওয়া পর্যন্ত। আবার অনেকে বলেন না, এটা 39 পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত। তো শেষটা নিয়ে যেহেতু বিতর্ক আছে, তো শেষটা আপনার 36, 39, 45 সবটাই সঠিক, কোনোটাই না, বাট শুরুটা 1901 থেকে। তো এই যুগে আমরা দেখব যে মানুষ তার চিন্তা ভাবনা নিয়ে, এক্সপেরিমেন্টাল থিঙ্কিং নিয়ে এবং নারী স্বাধীনতা নিয়ে, আত্মিক দ্বন্দ্ব নিয়ে এবং চেতনা প্রবাহ নীতি নিয়ে সে লিখেছেন। উপনিবেশবাদের এগেনেস্টে তিনি লিখেছেন। তার প্রথম সাহিত্যিক নিয়ে আমরা কথা বলবো, তার নাম হচ্ছে জুল ভার্ন, এবং তিনি হচ্ছে সায়েন্স ফিকশনের জনক। তো
শক্তির একক হচ্ছে জুল। আপনারা যে আর্টস কমার্স যাই পড়েন না কেন, ছোটোবেলায় 2 লাইন বিজ্ঞান পড়েছেন, সেইখানে আপনি জানেন শক্তির একক হচ্ছে জুল, বিজ্ঞানের জিনিস। তো জুল জিনিসটাই বিজ্ঞানের। সো জুল আসলেই যে তিনি বিজ্ঞানের জিনিসপত্র লিখবে, এটা আমার মানে ঠাস করে মনে থাকতো, আমার কোনো অসুবিধাই হইতো না। যদিও আমি এইভাবে মনে রাখার মানে এইটা তো জাস্ট মানে রিলেটেড, জোরপূর্বক আপনি কিছু করতেছেন না। সো আমার কাছে এইভাবে মনে থাকতো যে জুল ভার্ন তিনি যা লিখবেন সব সায়েন্স নিয়ে, এবং তিনি উপন্যাস লিখতেন। তার উপন্যাস হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। তিনি কিন্তু আইনে পড়ালেখা করেছেন, বাট সাহিত্যিক হয়ে গেছেন আর কি। মানে আপনি কি পড়বেন আর কি হবেন, নোবডি নোজ। সো আপনি অনেক কিছুই হয়ে যেতে পারেন। এখানে তিনি দেখেছেন যে পুরা বিশ্বকে তিনি ভ্রমণ করছেন 80 দিনে, বিভিন্ন দুঃসাহসিক অভিযান, বিভিন্ন কাহিনী এই নিয়ে, 80 দিনের কাহিনী নিয়ে এটা একটা উপন্যাস। নামের সাথে পুরাপুরি মিল আছে। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। এইখানে দেখেন যে জুল ভার্নে তখন কিন্তু ম্যাক্সিমাম জিনিসই যে তিনি অনেক ডেপথে পড়ালেখা করে আসছেন তা না। পৃথিবীর একবারে সেন্টারে কি আছেন তিনি জানতেন, ম্যাক্সিমাম জায়গায় লেখা হয়েছে যে তিনি আসলে জানতেন না, তিনি কল্পনা করেছেন যে পৃথিবীর সেন্টারে কি আছেন। সো এইখানে বিভিন্ন ভূবিজ্ঞান, ভূতত্ত্বের উপর যে মানে ভূগর্ভস্থ জিনিসপত্র নিয়ে তিনি লিখেছেন। যিনি ক্যারেক্টার, তিনি পৃথিবীর কেন্দ্রে চলে যাচ্ছেন ভিজিটে। সো এটা একটা বৈজ্ঞানিক কল্পকাহিনী, ফিকশন আর কি। সো এটা তার একটা উপন্যাস। তার একটা উপন্যাস হচ্ছে ফ্রম দ্য আর্থ টু দ্য মুন। এটা 1865 সালে। আপনাদের একটা বলে রাখি, আমরা আধুনিক সাহিত্য পড়তেছি, কিন্তু আধুনিক সাহিত্য 1901 থেকে শুরু হলেও কিন্তু কিছু কিছু সাহিত্যিককে আমরা আধুনিক যুগে পড়ব যারা মেইন লেখাটা লিখেছেন আধুনিক আমলে, বাট এর আগেও তিনি লিখেছেন। ধরেন তিনি সাহিত্য লিখেছেন 40 বছর। সো তার মেইন লেখাগুলো পড়ছে আধুনিক আমলে, তাকে আধুনিক যুগের সাহিত্যিকই বলা হবে। সো ফ্রম দ্য আর্থ টু দ্য মুন, পৃথিবী থেকে চাঁদের যাত্রা, 1865 সালে এটা লিখতেছেন। আর আমরা ধরেন মানে মহাকাশে যাওয়ার কথাবার্তা এইগুলো পৃথিবীতে ভালো মতন শুরু হয়েছে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তার মানে প্রায় 100 বছর আগে তিনি এইগুলা লিখতেছেন যে মানুষ চাঁদে যাচ্ছেন, এবং চাঁদে গিয়ে ওইখানকার যে লোক আছেন তাদের সাথে, তার মানে কিছু প্রাণী আছেন তাদের সাথে তাদের কমিউনিকেশন হচ্ছে, এবং চাঁদে যাওয়ার টোটাল প্রসেস, এই টাইপের একটা ফিকশন তিনি লিখেছেন যে ফ্রম দ্য আর্থ টু দ্য মুন। তার একটা উপন্যাস হচ্ছে 20,000 লিগস আন্ডার দ্য সি। এখানে লিগ কি? লিগ হচ্ছে দূরত্বের একক। যেমন আমরা বলি 1 কিলোমিটার, 1 মাইল, এরকম হচ্ছে 1 লিগ। 1 লিগ মানে হচ্ছে 3 মাইল। তার মানে 20,000 লিগ এর মানে হচ্ছে 60,000 মাইল। এর মানে কি? সমুদ্রের নিচে আপনি 60,000 মাইল গেছেন, সমুদ্রের নিচে তো 60,000 মাইল যাওয়া যায় না, এরপরেই তো গিয়ে আবার আপনি মাটি পেয়ে যাবেন। তো সমুদ্রের মেইন গভীরতা কত হতে পারে? মেইন গভীরতা ধরেন 2, 3, 4, 5 কিলোমিটার, ধরেন 10 কিলোমিটারে। সো আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। তো সমুদ্রের গভীরতা ধরেন 10 কিলোমিটার, তো আপনি তো যাচ্ছেন 60,000 মাইল। এইটা মূলত হচ্ছে মানে তিনি কথার কথা বলেছেন যে সমুদ্রের নিচে তিনি 60,000 মাইল ঘুরেছেন আর কি। তো 20,000 লিগস আন্ডার দ্য ওয়াটার, এখানে সাবমেরিনের কথা আসছে, যে এইরকম একটা যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে থেকে তিনি ঘুরে ঘুরে বেড়াইছেন আর কি। 1800 মানে সালের দিকে তিনি এইগুলা, মানে 1800 শতকে, 19 শতকে তিনি এইগুলা লিখেছেন। তখনও কিন্তু প্র্যাকটিক্যাল যে সাবমেরিন সেটা ওয়ার্ল্ডে আসে নাই। সো তখনই তিনি এইগুলা লিখেছেন। সো জুল ভার্ন তিনি হচ্ছে তার এই কয়টা উপন্যাস, সব কয়টাই কিন্তু উপন্যাস, এবং সব কয়টাই সায়েন্স ফিকশন, এবং এই সব কয়টাই বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে উপন্যাস। এই 4টা নাম আমাদেরকে মনে রাখতে হবে, শুধু নাম। আর আমি এইগুলো বললাম যে মনে রাখার জন্য আর কি, মানে কাহিনী টাহিনী, শুধু নাম, উপন্যাসের নাম। যদিও আমরা আজকের লেখায় ডাইজেস্ট দাগিয়ে দিব, সো সমস্যা হবে না। ও হেনরি খুব ইম্পর্টেন্ট একজন সাহিত্যিক, আসতেই পারে। তার নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। ও হেনরি হচ্ছে তার ছদ্মনাম। এর একটা ঘটনা আছে। তিনি ছিলেন এতিম, কিন্তু বহুত চড়াই উতরাই পার হয়ে এই ও হেনরি বা উইলিয়াম সিডনি পোর্টার, তিনি হচ্ছে আপনার এই ব্যাংকে চাকরি করে, ক্যাশিয়ার ছিলেন। তো ওইখানে তিনি চেক জালিয়াতি, একটা দুর্নীতি করে, এরপরে তার জেল হয়। তো জেলে থাকা অবস্থায় হচ্ছে মূলত তিনি লেখালেখি শুরু করেন। তো জেলে থেকে সাহিত্য প্রকাশ, তো যেহেতু সে জেলে আছে
তো সাহিত্যিক আছে জেলে, তো তার উপন্যাস মানুষ নাও শুনতে পারে। সো দ্যাটস ওয়াই এই উইলিয়াম সিডনি পোর্টার তিনি আসলে ছদ্ম নামে লেখা শুরু করছে, কিন্তু তিনি যখন জেল থেকে বের হয়ে গেছে তখন তিনি ও হেনরি নামে অলরেডি জনপ্রিয়, সেই জন্য তিনি আর নাম বদলান নাই। তার মানে ও হেনরি মূলত হচ্ছে তার ছদ্মনাম, তার নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। এবং তার মেইন যে মূলত এই তার মেইন যে উপন্যাস সেটা হচ্ছে দ্য গিফট অফ দি মেজাই। এটা খুবই 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 এটা একটা গল্প আর কি। তো এই গল্প আপনারা ছোটবেলা থেকে বহুবার এই গল্পটা আপনারা শুনেছেন। জিম আর ডেলা, এক নবদম্পতি, যেইখানে ডেলার চাওয়া ছিল সে জিমকে একটা সুন্দর উপহার দেবে, কিন্তু ডেলার কাছে কিছু নাই উপহার দেওয়ার জন্য। তার কাছে আছে মাত্র $1.87। সো তার কিন্তু লম্বা সুন্দর চুল আছে। তো সে কী করছে, ডেলা জিমকে উপহার দেওয়ার জন্য সেটা চুল বিক্রি করে দিয়েছে $20 বিক্রি করে দিয়ে যে জিমের একটা ঘড়ি আছে সেই ঘড়ির একটা চেন কিনেছে সোনালি কালারের। তো জিম তো ডেলাকে খুব ভালোবাসে, তো তাদের অ্যানিভার্সারিতে সেও ডেলাকে একটা উপহার দিবে। তো ডেলাকে উপহার দেওয়ার জন্য সে একটা কচ্ছপ খচিত একটা চিরুনি কিনেছে। সেই চিরুনিটা কিনেছে সে তার ঘড়ি বিক্রি করে দিয়ে। তার মানে একজন চুলের জন্য জিনিস কিনছে, চুল বিক্রি করে, মানে একজন চুলের জন্য জিনিস কিনছে আর একজন ঘড়ির জন্য জিনিস কিনছে, এবং যে দুইজনের জন্য কিনছে দুইটা জিনিসই আবার বেচে দিচ্ছে। সো কারোটাই উপহার কাজে লাগে নাই, কিন্তু হচ্ছে এইখান দিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন যে কোনো উপহার কাজে লাগলো কি কাজে লাগলো না এটা ইম্পর্টেন্ট না, মূলত এখানে প্রেমটা ইম্পর্টেন্ট। এখানে আরেকটা বিষয় আছে আপনার, এই গল্পের মধ্য দিয়ে মূলত ও হেনরি যীশুখ্রিস্টের জন্মদিন এবং তার প্রতি প্রেমকে ফুটিয়ে তোলার এখানে একটা ধর্মীয় ব্যাপার স্যাপার আছে আর কি। এখানে তার কম্পারেটিভলি একটু মানে তার সবচেয়ে দুইটা হচ্ছে খুব মনে রাখতে হবে। দ্য লাস্ট লিফ এটা একটা গল্প, এই গল্পটাকে একটু কম প্রায়োরিটি দিয়ে মনে রাখতে হবে, মানে গল্পটা মনে রাখতে হবে না, শুধু নামটা মনে রাখতে হবে। এইখানে একজন মরণাপন্ন শিল্পী, সে তার বন্ধুর জন্য একটা ছবি আঁকে মূলত তাকে কনফিডেন্ট দেওয়ার জন্য, এবং ছবি আঁকে সে হচ্ছে একটা গাছের শেষ পাতাটা গাছের, মানে একটা গাছের শেষ যে পাতাটা আছে ওই পাতাটার ছবি আর কি, যে ওই পাতার উপর বেস করেও ধরেন গাছটা এখনও বেঁচে আছে। সো এইটাই হচ্ছে মানে বেঁচে থাকার যে স্প্রে, একটা মোটিভেশনাল ব্যাপার হচ্ছে দ্য লাস্ট লিভ। আফটার 20 ইয়ার্স এটা একটা গল্প, এবং এই টাইপের গল্প আপনারা বহুবার শুনেছেন লাইফে। এই গল্পটা হচ্ছে এরকম, ধরেন এই আপনারা এইরকম অনেক গল্প টল্প দেখছেন না, যে দুইজন বন্ধু ছোটোবেলায় খুব ক্লোজ বন্ধু, তারপরে বলে যে আমরা 20 বছর পর আবার দেখা করব, এরপর আগে দেখা করব না, যে 20 বছর পর আমরা দেখা করব, যে 5 সেপ্টেম্বর 10 साल के बाद फिर मिलेंगे, फिर देखेंगे कौन ज़्यादा सक्सेसफुल बनेगा, হে হিম্মত। 3 ইডিয়টস এরকম একটা ডায়লগ দেয় যে আপনার ওই কী যেন চতুর রণলিঙ্গম। সো এই যে ওইরকম আর কি গল্প, যে আপনি দুই বন্ধু খুবই ভালো বন্ধু আর কি দুইজন, তো 20 বছর পরে এই ডেটে তারা আবার দেখা করবে, এইরকম একটা দেয়। তো এর মধ্যে একজন ব্যবসা বাণিজ্য করে সে বড় লোক হয়ে গেছে, দুই বন্ধুর একজন, বাট সে হচ্ছে স্মাগলিং, দুর্নীতি করে আর কি, দুর্নীতির ব্যবসা, তার মেলা টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু আরেকজন হয়ে গেছে পুলিশ। তো এখন তারা যখন দেখা করবে তখন তো ক্রিমিনাল আর পুলিশের মধ্যে দেখা, বুঝতে পারছেন? তা বন্ধু তো বন্ধু, কিন্তু তিনি একটা নৈতিক দ্বন্দ্বের, এই যে চেতনা প্রবাহ রীতি চলে আসছে, যে তিনি কি বন্ধুকে গ্রেপ্তার করবেন কি করবেন না, কিন্তু বন্ধু তো বিশাল বড় ক্রিমিনাল, তখন তিনি নিজে গ্রেপ্তার করেন নাই, আরেকজন পুলিশ এনে তিনি গ্রেপ্তার করাইয়া দিয়েছেন আর কি। সো এই যে একটা চেতনা প্রবাহ রীতি, এবং এইখানে দেখাইছে যে বন্ধু বড় নাকি আইন বড়, ন্যায় বিচার বড়, এটা দেখাইছে। H.G. ওয়েলস বা হারবার্ট জর্জ ওয়েলস, তিনি ইংরেজ লেখক, তিনিও সায়েন্স ফিকশন লেখেন। কেউ কেউ বলেন যে H.G. ওয়েলস হচ্ছে ফাদার অফ সায়েন্স ফিকশন। সো H.G. ওয়েলস আর
জুল ভার্ন, যদি দুইজনই অপশনে থাকে আপনারা জুল ভার্নকে দাগাবেন, আর যদি শুধু এইচজি ওয়েলস থাকে তাহলে এইচজি ওয়েলসকে আপনারা দাগাবেন। তিনি হচ্ছে মূলত সমাজতান্ত্রিক ভাবধারার লেখক ছিলেন এবং তিনি মার্ক্সবাদ দ্বারা বেশ প্রভাবিত ছিলেন এবং তিনি মূলত খুব মানে গরিব মানুষ ছিলেন, খুবই নিজে পড়ালেখা করে তিনি বিজ্ঞান নিয়ে একটু পড়ালেখা করেছিলেন এবং সমাজতন্ত্রের দিকে তিনি ঝুঁকেছিলেন আর কি। তার সাহিত্যকর্ম হচ্ছে, প্রধান যে সাহিত্যকর্ম সেটা হচ্ছে দ্য টাইম মেশিন। এটা একটা উপন্যাস। এই উপন্যাসে দেখাইছে যে গল্পের নায়ক তিনি ভবিষ্যতে চলে যায় তার টাইম মেশিনে করে, এবং ভবিষ্যতে গিয়ে তিনি দেখেন যে দুইটা শ্রেণী, ধনী এবং বড়লোক, এদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব চলতেছে সমাজে, এবং তিনি দেখেন যে একবারে পৃথিবীর ভবিষ্যৎ খুব অন্ধকার। এই টাইপের একটা গল্প ফুটায় তুলছে। মানে এই গল্পের মধ্য দিয়ে এইচজি ওয়েলস বোঝানোর ট্রাই করছে যে ভবিষ্যৎ পৃথিবীর দ্বন্দ্ব, এবং এইখানে তিনি বোঝানোর ট্রাই করছে যে ভবিষ্যৎ আসলে খুব একটা ভালো হবে না, এরকম একটা বিষয় এখানে তুলে আসছে। দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, এটা মূলত একটু লেস ইম্পর্টেন্ট, বাট এইখানে তিনি দেখেছেন সায়েন্স ফিকশন লেখেন, এইখানে তিনি দেখেছেন যে মঙ্গল গ্রহের কিছু মানুষ পৃথিবীতে আসে যুদ্ধ করতেছে মানুষের সাথে মঙ্গল গ্রহের মানুষের মানে ওই প্রাণীর যুদ্ধ হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে তার দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস এই উপন্যাসটা রেডিওয় একসময় আবৃত্তি হচ্ছিল আর কি। তো এই আবৃত্তি করতেছিল হচ্ছে অরসন ওয়েলস। তিনি যখন আবৃত্তি করতেছিল তখন রেডিওতে যারা এই নাটক রূপে এই জিনিসটা শুনতেছিল তারা অনেকেই বিশ্বাস করে নিছে যে মঙ্গল গ্রহ থেকে একদল প্রাণী পৃথিবীতে আসতেছে, ব্যাপক যুদ্ধ হবে। এই টাইপের একটা প্যাসেজ আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন এই টাইপের একটা প্যাসেজ পড়েছিলাম, ইট ইজ দ্য এব অব 19th কত সেঞ্চুরি বা ওয়ার্ল্ড ওয়ার 7, এই টাইপের একটা রেডিওতে বক্তব্য শুনে মনে করে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই টাইপের ওই গল্পের ভাব আর কি। দ্য ইনভিজিবল ম্যান, এটাও একটা সায়েন্স ফিকশন। এইখানে সে একটা কেমিক্যাল ফর্মুলা আবিষ্কার করে যে নায়ক, এই কেমিক্যাল সে নিজের গায়ে দিয়ে সে ইনভিজিবল হয়ে যায়, এবং এইটা নিয়ে তিনি দেখেন যারে ইনভিজিবল হইলে তো মানুষের ধরেন প্রাইভেট প্লেসে চলে যাওয়া যায়, মানুষের যা দুর্নীতি করা সহজ হয়ে যায়, তো তার নৈতিক অবক্ষয় হয়ে যায়। পাওয়ার সাথে সাথেই ওই যে আপনার এই এনিম্যাল ফার্মের মতন, যে প্রথমে থাকবে অল অ্যানিমেলস আর ইকুয়াল, বাট কিছুদিন পরে হয়ে যাবে অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল। সো ব্যাপারটা এরকম আর কি। ক্ষমতা পাওয়ার পরে আপনার নৈতিক অবক্ষয় হবে, তো তারও নৈতিক অবক্ষয় হয়, এবং এক সময় দেখা যায় যে তিনি এই নৈতিক অবক্ষয় আরও ঝামেলায় পড়ে গেছেন, তিনি আর ব্যাক আসতে পারে না, মানে ইনভিজিবল হয়ে গেছে আর ব্যাক আসতে পারতেছে না, এই টাইপের ঘটনা ঘটে যায় আর কি। এই হচ্ছে তার একটা মানে মেইন ইনভিজিবল ম্যান। দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন, এইটাও হচ্ছে মোটামুটি একটা ওই যে একই টাইপের কাহিনী, সায়েন্স ফিকশন মতন, ওই দ্য জার্নি টু আর্থ টু দ্য মুন, এই টাইপের মতোই। মানুষ এইখান থেকে চাঁদে যায় এবং চাঁদে গিয়ে ওইখানকার পক্ষী মানে প্রাণীকুলের সাথে হয়, এই টাইপের আর কি। এইচজি ওয়েলস বেশ কয়েকবার কিন্তু নোবেল পুরস্কার মনোনীত হয়েছেন, বাট তিনি নোবেল পুরস্কার পান নাই। এবং 1901 সাল থেকে আধুনিক যুগ শুরু হচ্ছে, এবং 1901 সাল থেকেই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সো আধুনিক যুগের সাহিত্যিকদের মধ্যে আমরা অনেক সময় দেখব যে তিনি নোবেল পাইছেন, এরকম নোবেল পুরস্কার চলে আসবে এর মধ্যে। 1901 সাল থেকে নোবেল পুরস্কার শুরু হয়। জন গলসওয়ার্দি তিনি নোবেল পাইছিলেন, এই লোকটা নোবেল পাইছিলেন। তিনি একজন উপন্যাসিক, এবং তিনি মূলত হচ্ছে ব্রিটিশের যে উচ্চবিত্ত যারা অ্যারিস্টোক্রেট এবং প্রচুর টাকা পয়সার মালিক, এদের মধ্যে যে সংকীর্ণতা, এরা যে খারাপ, এই জিনিসটা তিনি ফুটিয়ে তুলেছেন তার লেখার মধ্যে। এবং তার সবচেয়ে বড় লেখা হচ্ছে দ্য ফোরসাইট সাগা। এই যে দ্য ফোরসাইট সাগা, এই দ্য ফোরসাইট সাগাতে তিনি মূলত এইখানে আমরা এসে দেখব যে দ্য ফোরসাইট সাগা এটা উপন্যাস না, উপন্যাস মালা। এর জন্য তিনি নোবেল পুরস্কার পান। এটা একটা উপন্যাস মালা। এইখানে মূলত 3টা উপন্যাস ও 2টা ছোট গল্প, এই 2টা ছোট গল্প নিয়ে গঠিত। 3টা উপন্যাস এবং 2টা ছোট গল্প নিয়ে দ্য ফোরসাইট সাগা। এখানে যে মেইন ক্যারেক্টার তার নাম হচ্ছে ফোরসাইট, তার নামে আর কি নাম। এবং এইখানে তিনি দেখিয়েছেন যে তিনি
টাকা পয়সার যখন মালিক হয়ে গেছেন তখন তিনি ধরাকে সরা জ্ঞান করেন না, তিনি যা ইচ্ছা তাই করেন। এবং তিনি তার ওয়াইফ আছেন, তার এই প্রথম মানে 3টা উপন্যাস 2টা ছোট গল্প। তার প্রথম উপন্যাসটার নাম খুবই ইম্পর্টেন্ট, দ্য ম্যান অফ প্রপার্টি। এই নামটা মনে রাখতে হবে। দ্য ম্যান অফ প্রপার্টি, রাইটার হচ্ছে এই গালসর্দি। দ্য ম্যান অফ প্রপার্টিতে লেখক দেখিয়েছেন যে সে তার বউকে কিভাবে ডমিনেট করে। যখন তার টাকা পয়সা হয়ে গেছে তখন তার স্ত্রী হচ্ছে তাকে মনে করে যে ওর কোনো স্বাধীনতা থাকবে না, ও আমি যা বলবো তাই করবে, কেননা আমার তো টাকা পয়সা মেলা, সো আমি যা বলবো তোকে তাই করতে হবে, এই টাইপের একটা ইয়ে করে। সো এই যে একটা সাংসারিক দ্বন্দ্ব এবং নারীদেরকে অধিকার দেওয়া হচ্ছে না, নারীদেরকে বঞ্চিত করা হচ্ছে, এই জিনিসটা ফুটে তুলছে এইখানে। সো এইটাই কিন্তু মূলত হচ্ছে আধুনিক লিটারেচারের একটা পার্ট, যে এইখানে উচ্চবিত্ত শ্রেণীরা অর্থের লোভে কী করতেছে এবং দেখাচ্ছে যে নারীকে ডমিনেট করার ট্রাই করতেছে। সেই নামটা মনে রাখতে হবে, দ্য ফোর্সাইট সাগা, আর হচ্ছে দ্য ম্যান অফ প্রপার্টি। ম্যান অফ প্রপার্টি ফোর্সাইট সাগারই একটা পার্ট আর কি। আরেকটা তার বড় একটা লেখা হচ্ছে, উপন্যাস হচ্ছে আপনার, এটা একটা নাটক, সেটা হচ্ছে দ্য সিলভার বক্স। এটা খুব নামকরা নাটক এবং এই নাটকটা হচ্ছে এরকম একজন এমপির ছেলে, তার নাম জ্যাক বার্টুইক। এই নামটা ইম্পর্টেন্ট। যে ক্যারেক্টারগুলোকে আমি বোল্ড করে দিয়েছি লেখায়, যে ক্যারেক্টারটা দেখেন, অন্য সব ক্যারেক্টার কিন্তু বোল্ড করা নাই, কিছু ক্যারেক্টার বোল্ড করা আছে, এই ক্যারেক্টারগুলো মনে রাখতে হবে। তিনি হচ্ছে ব্রিটিশ এমপির ছেলে, তিনি মট্টত খায়, মাতাল থাকে। তো তিনি একদিন তিনি একটা মেয়ের পার্স চুরি করছে মদ খেয়ে, এই জ্যাক বার্টুইক চুরি করে নিয়ে আসছে মট্টত খেয়ে, কিন্তু বাসায় ঢুকতেছে, ঘর খুলতে পারতেছে না, মাতাল তো পাগল হয়ে গেছে, ঘর খুলতে পারতেছে না সে। তো ওই টাইমেই এই জ্যাকদের বাসার যে সার্ভেন্ট মহিলা, তার হাজবেন্ড, সে ওই দিক দিয়ে যাচ্ছে এবং সেও মদ খাইছে, সেও মাতাল। তো দেখে যে কিরে, এক মাতাল দেখে আর এক মাতাল ঘর খুলতে পারতেছে না, তখন সে যায় বলছে ঘর খুলতে হেল্প করছে। এখন মাতালে মাতালে আত্মীয়তা হয়ে গেছে, তখন বলছে যে আসো ঘরে এসে বসো। তো ঘরে এসে বসছে, আরও মদ খাওয়াইছে ওকে, আপ্পান যেহেতু ঘর খুলতে সাহায্য করছে। তার মানে কি হয়েছে, এমপির ছেলে আর হচ্ছে আপনার এই এমপির বাসার সার্ভেন্টের হাজব্যান্ড, দুইজন মদ খাচ্ছে। আর এমপির ছেলে কিন্তু আগে একটা পার্স চুরি করে নিয়ে আসছে। তখন এই যে মাতালটা, এই মানে এই সার্ভেন্টের হাজব্যান্ড, সে দেখে যে এই বাসায় ওই পার্স চুরি করা, পার্সটা এটা তো চুরি করা সে জানে না, ওই পার্স আর একটা সিলভারের বক্স পাশাপাশি রাখা, রূপার বাক্স। এইটা দেখে তিনি লোভ সামলাতে পারেন নাই, মাতাল অবস্থায় ছিল, সে ওইটা চুরি করে নিয়ে চলে আসছে। পরে পুলিশ এসে তাকে ধরছে এবং তার বিচার হয়েছে এবং তার জেল হয়ে গেছে। কিন্তু লেখক এইখানে দেখার ট্রাই করছে যে এখানে তো চোর দুইটা, জ্যাক চোর আর সার্ভেন্টের হাজব্যান্ড চোর, দুইজনই চোর, কিন্তু জ্যাকের কোনো শাস্তি হচ্ছে না, কেননা জ্যাক তো এমপির ছেলে, তো জ্যাকের কোনো শাস্তি হচ্ছে না। এই যে সামাজিক যে বিভেদ, যে বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, তিনিও এলিট ক্লাসকে সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু সার্ভেন্টের হাজব্যান্ড তো লো ক্লাসের মানুষ, তো তাকে ইয়ে দিচ্ছে। এই যে ব্যাপারটা মূলত এই সিলভার বক্সে ফুটে উঠছে। বার্ট্রান্ড রাসেল একজন ম্যাথমেটিশিয়ান, একজন যুক্তিবিদ, একজন দার্শনিক, যুক্তিবিদ্যার ইয়ে আর কি। তিনি কিন্তু লজিক্যাল পজিটিভিজম এবং হচ্ছে গণিতের ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, এই বিষয়ে তিনি গবেষণা করেন এবং তিনি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই টাইপের একটা গ্রন্থ প্রকাশ করেন, দুইজন মিলায় আর কি, তিনি আর একজন মিলায়। তিনি একজন ম্যাথমেটিশিয়ান, মূলত যুক্তিবিদ আর কি, এবং তিনি দার্শনিক বা ম্যাথমেটিশিয়ান হয়েও তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং তিনি যুদ্ধের এগেনেস্টে ছিলেন এবং প্রথাগত যে খ্রিস্টান ধর্ম পালন করে তার এগেনেস্টে ছিলেন এবং প্রকাশ্যে তিনি এটা নিয়ে লেখালেখি করতেন, যুদ্ধের এগেনেস্টে ছিলেন। এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধের এগেনেস্টে খুব লেখালেখি করছেন, এই জন্য বার্ট্রান্ড রাসেলের জেল হয়ে গেছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র বা এই যে এই টাইপের মানে বড় অস্ত্র, এই অস্ত্র যেন পৃথিবীতে সৃষ্টি না হয়, বিধ্বংসী অস্ত্র, এই জন্য তিনি একটা লেখা লেখেন যার নাম ছিল রাসেল আইনস্টাইন ম্যানিফেস্টো। এখানে তিনি বলেছেন যে বিজ্ঞানের আবিষ্কার হবে শান্তির জন্য,
ধ্বংসের জন্য না, এটাকে শান্তির জন্য করতে হবে, এটা তিনি লিখেছেন। তার মেইন লেখা হচ্ছে যে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এটা জাস্ট নামটা মনে রাখলেই হবে। এটা একটা গণিত শাস্ত্র এবং যুক্তিবিদ্যার বই। এবং তার একটা বড় প্রবন্ধ হচ্ছে হোয়াই আই অ্যাম নট ক্রিশ্চিয়ান। খ্রিস্টান ধর্মের একবার এগেনস্টে লেখছে, যে এইখানে লেখাইছে মূলত তার একটা বক্তৃতার উপর বেস করে এটা লেখছে যে খ্রিস্টান ধর্মের যে বিশ্বাস আর যে আচার আচরণ, এই জিনিসটা নৈতিকতা এবং বৈজ্ঞানিক দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করে বলছে যে এগুলা ঠিক না, এইভাবে মানুষ যেটা করতেছে এটা ঠিক না। এবং এই জন্য ঈশ্বরের অস্তিত্ব, তারপরে আত্মার অমরত্ব, এই নৈতিকতার যে ব্যাপার স্যাপার, এইগুলাকে তিনি যুক্তি দিয়ে উপস্থাপন করছে এবং তার নাম দিয়েছে হোয়াই আই অ্যাম নট ক্রিশ্চিয়ান। এবং তিনি মূলত তিনি খ্রিস্টানদের দিক দিয়ে তিনি একটা নাস্তিকতার বাইবেল লিখেছেন আর কি। সো এই দুইটা জিনিস তার নাম মনে রাখতে হবে। এবং 1950 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান, যদিও তিনি মানে সাহিত্যের লোক না, তিনি প্রবন্ধ টবন্ধ লিখতেন এবং তিনি হচ্ছে মূলত দার্শনিক। জর্জ বার্নার্ড শো, তিনি শেক্সপিয়ারের পরে সবচেয়ে জনপ্রিয় ড্রামাটিস্ট, নাটকের রাইটার। তিনি 60টার বেশি নাটক লিখছেন এবং ম্যাক্সিমাম নাটকই তিনি খুব সফল নাটক লিখেছেন, বিখ্যাত নাটক লিখেছেন। নোবেল পুরস্কার পাইছেন 1965-25 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। শেক্সপিয়ারকে বলা হয় দ্য ফাদার অফ ড্রামা, আর তাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন ড্রামা, মডার্ন আমলের দ্য ফাদার অফ মডার্ন লিটারেচার বলা হয় জর্জ বার্নার্ড শোকে। এবং তিনি বিশাল বড় ড্রামাটিস্ট এবং তিনিও কিন্তু সমাজতন্ত্রের পক্ষে ছিলেন, সমাজতন্ত্রকে তিনি পক্ষ, এবং তিনি এই যে ক্যাপিটালিজমের এগেনেস্টে ছিলেন। তিনি যে ধর্মীয় গোরামি করে মানুষ, এইটার এগেনেস্টে ছিলেন এবং শিক্ষার প্রসার, নারী স্বাধীনতা, এইটা নিয়ে তিনি কথাবার্তা বলতেন তার লেখালেখির মধ্যে। সো সবচেয়ে বড় রাইটার মানে ড্রামাটিস্ট আধুনিক পিরিয়ডের জর্জ বার্নার্ড শো। কোশ্চেন আসবেই প্রিলিমিনারিতে, ধরেন একটা যদি কোশ্চেন আসে, দুইটা কোশ্চেন আসে, তাহলে একটা কোশ্চেন আসবে শেক্সপিয়ার থেকে, একটা আসবে জর্জ বার্নার্ড শো থেকে। সো এই আসবেই, মানে শিওর শট, এবং অল্প প্রিপারেশন নিয়ে এটা পারা যায়। পিগমেলিয়ন হচ্ছে তার একটা বিখ্যাত নাটক, তার সবই নাটক। পিগমেলিয়ন হচ্ছে একটা নাটক। এই নাটকে মূলত তিনি একজন নিম্নবিত্ত ফুল বিক্রেতা নারী হচ্ছে তার প্রধান ক্যারেক্টার। একটা নারী নিম্নবিত্ত, মানে সমাজের নিম্ন শ্রেণীর একজন, তিনি ফুল বিক্রি করেন। তো একজন প্রফেসর তিনি দেখতে চেয়েছেন এই নিম্নবিত্ত মহিলাকে যদি আমি অ্যারিস্টোক্রেট বা উঁচু শ্রেণীতে নিয়ে আসি, তাহলেও কি সে উঁচু শ্রেণীর মানুষের মতন আচরণ করে কিনা। এবং তাকে তিনি প্রফেসর তাকে নিয়ে আসছেন এবং এক সময় দেখা গেছে যে এই মেয়েটা শুধুমাত্র আচার আচরণেই না, মানে পোশাক আশাকেই না, তার কথাবার্তায়, আচার আচরণে সেও এলিট ক্লাসের মানুষ হওয়ার ট্রাই করতেছে। এই যে চেঞ্জ, মানে ত্রুটিপূর্ণ থেকে একবারে ত্রুটিহীন জায়গায় চলে আসার যে প্রবণতা, এই জন্য পিগমিলিয়ন। এই পিগমিলিয়ন নামটা দেওয়ার পেছনের কারণ হচ্ছে, আমরা একটা আজকে ব্যাপার শিখবো, এটার নাম হচ্ছে পিগমিলিয়ন লাভ। এটার নাম পিগমিলিয়ন লাভ। পিগমিলিয়ন হচ্ছে সাইপ্রাসের একজন রাজা, এবং এটা কাল্পনিক রাজা আর কি, সাইপ্রাসের রাজা। তিনি কোনো নারী পছন্দ করেন না, নারী বিদ্বেষী, সে নারীদের থেকে দূরে থাকেন। তিনি বলেন যে সব নারীর মধ্যেই ডিস্টার্ব আছে, ইরোর আছে, তিনি নারীদের কাছে যান না। তো তিনি খুব করে তিনি একটা নারীর মূর্তি তৈরি করছে হাতির দাঁত দিয়ে, খোদাই করে একটা নারীর, নিখুঁত একটা নারীর পুতুল তিনি বানাইছে হাতির দাঁত দিয়ে। এবং তিনি দেবীর কাছে প্রার্থনা করছে। তার দেবী হচ্ছে আফ্রোদিদি। আফ্রোদিদি হচ্ছে গ্রিক দেবী। আফ্রোদিদি হচ্ছে ভালোবাসার দেবী, যৌনতার দেবী। এই দেবী হচ্ছে আফ্রোদিদি, সৌন্দর্যের দেবী, প্রেমের দেবী। আফ্রোদিদিকে তিনি বলছেন, দোয়া করছেন যে এই যে আমি বানাইলাম একটা নারী, এইটাকে তুমি মানুষ বানায় দাও, কেননা সে তো নিখুঁত। সো নিখুঁত একটা মানুষ বানায় দিছে, মেয়ে বানায় দিছে, তার নাম দিছে গ্যালটিয়া। এই যে রাজা পিগমেলিয়ন, এই পিগমেলিয়ন একটা ইরোরলেস একটা মেয়ে পাইল, যে তার যে যাকে যে ভালোবাসতেছে তার কোনো ইরোর নাই। এই জিনিসটাকেই বলা হচ্ছে পিগমেলিয়ন লাভ, মানে আপনি ভালোবাসেন, তার কোনো ইরোর নাই।
ঠিক আছে, মূলত এটা একটা মেটাফরিক অর্থে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে ধরেন তেলবাজি, বাংলা কথায় পিগমেলিয়ন লাভ হচ্ছে বর্তমান আমলে তেলবাজির লাভ। ধরেন আপনি যাকে তেল মারেন তার ভুল কোনো ভুল না, আপনি সবসময় সমত, ইয়েস স্যার, ইয়েস স্যার, জি ভাই, এই যে যে ভালোবাসাটা দেখান আপনি, এইটাই হচ্ছে পিগমেলিয়ন লাভ। তেল মারা লাভ হচ্ছে পিগমেলিয়ন লাভ, কোনো ইরোর নাই, তার কোনো সমালোচনা আপনি করেন না, জিরো ইরোর, জিরো ইরোর বলে পৃথিবীতে কোনো কিছু আছে কিনা। সো আপনি তেল মারে লাভ যেটা, এটাকে বলবেন আপনারা পিগমেলিয়ন লাভ। আপনারা সহমত টাইপের বলবেন না, আপনারা বলবেন যে তেল মারা। ঠিক আছে, তেল মারা লাভ হচ্ছে পিগমেলিয়ন লাভ। সেন্ট জোয়ান, এটাও একটা কাল্পনিক চরিত্র, ফ্রান্সের বীর জোয়ান অব আর্ক। সেইন্ট, তিনি একজন মেয়ে মানুষ, কিন্তু তিনি মূলত ফ্রান্সকে ইংল্যান্ডের এগেনেস্ট থেকে বাঁচার জন্য তিনি যুদ্ধ করেছেন। তিনি বীর, তিনি যুদ্ধ করেছেন, কিন্তু তিনি যুদ্ধ করতে গিয়ে দেখেছেন যে এই ফ্রান্সেরই কিছু বিশ্বাসঘাতক, প্রতারক, এবং তিনি সেইন্ট, তিনি পাদ্রী, এবং এই টাইপের এই চার্চের লোকই, সুবিধাবাদী কিছু লোক প্রতারণা করে তাকে বন্দি করায়, এবং তিনি বন্দি হয় এবং শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা এবং তাকে জীবন্ত পুরায় মেরে ফেলা দেওয়া হয় সেন্ট জোয়ানকে। এবং এইখানে এইখানের একটা গুরুত্বপূর্ণ ডায়লগ হচ্ছে গড ইজ অন দ্য সাইড অফ বিগ ব্যাটালিয়ন্স। যা দুই পক্ষ যদি যুদ্ধ করে, যাদের সৈন্য বেশি, সৃষ্টিকর্তা তাদের পক্ষে চলে যান। এই মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝিতে লিখেছেন, ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজে পাওয়া যায়, ঈশ্বর ভদ্রপল্লীতে থাকেন। ওই একই টাইপের ডায়লগ হচ্ছে গড ইজ অন দ্য সাইড অফ বিগ ব্যাটালিয়ন। সো মানে বড়দেরকে সহায়তা করেন, সৈন্য বেশি থাকলে জিতে যাবেন, ব্যাপারটা এরকম আর কি। সো এই যে তার নামে হচ্ছে এটা একটা নাটক, সেন্ট জোয়ান, জর্জ বার্নার্ড শোর লেখা। কোনো কোনো জায়গায় এটা জোয়ান অব আর্ক লেখা থাকতে পারে, বাট সেন্ট জোয়ান বা দ্য সেন্ট জোয়ান অব আর্ক একই আর কি। ম্যান আর সুপারম্যান, তার একটা বিখ্যাত 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 একটা হচ্ছে আপনার তো এইখানে হচ্ছে মূলত এই মানে নীতি নৈতিকতা নিয়ে আর কি এইখানে দেখাইছে। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে জন টেন্টন, উচ্চাকাঙ্ক্ষী একজন পুরুষ, এবং তিনি তার দিকে হচ্ছে একটা যুবতীর নাম হচ্ছে অনিটা। তিনি প্রচুর আকৃষ্ট হয়, বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তিনি বলেন যে না, মেয়েদের দিকে যাওয়া যাবে না। এই টাইপের একটা কাহিনী, পুরো বিস্তারিত আসলে এখানে আমি খুবই ছোট করে লিখেছি, বিস্তারিত আমি আসলে অ্যানালাইসিস করার এটাও টাইম পাই নাই। বাট এটা খুবই খুবই বিখ্যাত একটা নাটক, এবং এই নাটকটা খুবই ইম্পর্টেন্ট প্রিলিমিনারিতে আসার মতন। এখানে চরিত্র শুধু জন টেন্টন, একটাই চরিত্র পড়তে হবে, যেগুলো চরিত্র বোল্ড করে দেওয়া আছে এগুলাই পড়তে হবে। তার একটা বিখ্যাত নাটক হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস অ্যান্ড দ্য ম্যান এইটা হচ্ছে মূলত যুদ্ধের কাহিনী নিয়ে, যুদ্ধ, প্রেম, ত্রিমুখী প্রেম, ত্রিভুজ প্রেমের কাহিনী আর কি এইটা বলতে পারেন। এইখানে একজন সেনা কর্মকর্তা তরুণ, ক্যাপ্টেন ব্লাঞ্জে। এই ক্যাপ্টেন ব্লাঞ্জে তিনি মূলত যুদ্ধের তত্ত্বতে তিনি একমত না। তিনি কিন্তু বীর, কিন্তু তিনি যুদ্ধে যান না, তিনি যুদ্ধবিরোধী। তিনি যুদ্ধ থেকে সরে এসে তিনি একটা বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়িতে থাকে একটা যুবতীর নাম হচ্ছে রালা। এই রালা যে যুবতী, এই যুবতীর আবার আরেকজনের সাথে বিয়ে হওয়ার কথা, সে আবার সৈনিক, সে আবার স্ট্রং সৈনিক, যুদ্ধতত্ত্বে বিশ্বাসী সৈনিক। তাহলে এইখানে দেখেন, একটা মেয়ে রালা, তার একজনের সাথে বিয়ে হবে, সে সৈনিক, কিন্তু সে হচ্ছে যুদ্ধ করা সৈনিক। আরেকজন হচ্ছে ক্যাপ্টেন, সেও সোলজার, সে ক্যাপ্টেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু তিনি যুদ্ধ পছন্দ করেন না। এখন কি হয়, এই মেয়েটা দেখা যাচ্ছে যে ক্যাপ্টেনের দিকে বায়াসড হয়ে যায়, একটা প্রেম ভাব তৈরি হয়, এরকম একটা কাহিনী সৃষ্টি হয়। এবং এইখানে বিভিন্ন কথোপকথনে তিনি যুদ্ধের এগেনেস্টে কথা বলার ট্রাই করেছেন। এখানে ব্রঞ্জে বলতেছেন যে সোলজার ইজ অলওয়েজ এ সোলজার, বাট এ ম্যান ইজ মোর দ্যান দ্যাট। একজন যোদ্ধা সবসময় যোদ্ধা, কিন্তু একজন মানুষের চেয়ে অনেক বড় কিছু। সেই জন্য আমাদের আগে যোদ্ধা না, আগে মানুষ হইতে হবে। এটা দিয়ে বোঝাচ্ছে যে যুদ্ধ বেশি করা যাবে না।
এবং সে আবার বলতেছে 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস, 10 জনের মধ্যে 9 জন সোলজারই বোকা, এটা সে বোঝাচ্ছে। দ্য লাভ অফ সোলজার্স লাইক এ সড, ইট ক্যান কাট বোথ ওয়েজ। সোলজারের ভালোবাসা হচ্ছে দুই ধারী তলোয়ারের মতন, দুই দিকেই কাটতে পারে আর কি। মেজর বারবারা, এটা তার একটা নাটক, এটা জাস্ট নামটা মনে রাখলে হবে, এখানে এত কাহিনী টাহিনী এত কিছুর দিকে আমরা যাব না। মেজর বারবারা তার একটা নাটক। বারবারা নিয়ে আপনার এই আসাদ চৌধুরীর একটা কবিতা আছে, বারবারা বিডলারকে, এই টাইপের একটা কবিতা আছে, মানে আপনারা কবিতাটা পড়বেন এবং কবিতার আবৃত্তি শুনবেন। এটা কবিতাটা খুব ভালো। ব্যাপারটা এরকম ছিল, একদম মানব মুক্তিযুদ্ধ নিয়ে টাইপের কাহিনী আর কি। লাইন ছিল বোধহয় এরকম যে আপনার বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তারপরে তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামতে বাধ্য করেছিল। তোমার ওই একটি লেখাই আমি পড়েছি, আমি দোয়া করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক, এই টাইপের আর কি। ভালো, এটা কবিতাটা আপনারা শুনবেন। বারবারা বা মেজর বারবারা, এটা তার একটা নাটক, তার সবই নাটক। তার একটা বিখ্যাত নাটক হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। সিজার হচ্ছে জুলিয়াস সিজার, তিনি হচ্ছে রোমান সম্রাট, আর ক্লিওপেট্রা হচ্ছে মিশর বা ইজিপ্টের রানী। এবং ক্লিওপেট্রা হচ্ছে একবারে যুবতী, মানে ছোট বয়সেই তিনি রানী হয়েছেন, কিন্তু রাজ্য পরিচালনায় তার কোনো দক্ষতা নাই। তো রোম চায় যে মিশরকে দখল করে নিতে, কিন্তু গিয়ে সিজার আবার ক্লিওপেট্রার দিকে একটু প্রেম টেম টাইপের ভাব হয়, এবং তার মধ্যে পরবর্তীতে সিজার এবং ক্লিওপেট্রার বাচ্চাও হয়। এবং জুলিয়াস সিজারের যে দিক নির্দেশনা দিয়ে ক্লিওপেট্রা ধীরে 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 তিনি ভালো শাসক হয়ে ওঠেন, মানে চতুর শাসক হয়ে ওঠেন। এবং এই হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। বাট জুলিয়াস সিজার মারা যাওয়ার পর তার যে সেনাপতি অ্যান্টনি, সেই অ্যান্টনি এসেও কিন্তু আবার ক্লিওপেট্রার সাথে আর একটা প্রেম হয়। সো সেই প্রেমটা আবার একটু আত্মঘাতী প্রেম, সেইটা নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। তো জর্জ বার্নার্ড শো দুইজনই বাঘা ড্রামাটিস্ট। সো সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছে জর্জ বার্নার্ড শো, অ্যান্ড অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এখানে সে লিখেছেন, একটা বড় কোটেশন হচ্ছে, হি উইল নেভার হোপ ক্যান নেভার ডিসপায়ার। যে কখনো আশা করে নাই সে কখনো হতাশ হয় না। সো আপনার কোনো আশাই নাই, আপনি হতাশ হবেন কেন? সো আপনি যদি হতাশায় ভুগেন, এর একটা বড় ব্যাপার হচ্ছে আপনি স্বপ্ন দেখেছেন বা কিছু হতে চান দেখেই আপনি হতাশ হচ্ছেন। যে হতাশ হয় না যে মানুষ, তার কোনো স্বপ্ন নাই। সো আপনি হতাশ হচ্ছেন মানে আপনার স্বপ্ন আছে। তো সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, দুইটা কিন্তু মোটামুটি ইয়ে করে পড়তে হবে আর কি। ক্যান্ডিডা তার একটা বিখ্যাত নাটক। এইখানে একটা মূলত এই ক্যান্ডিডা হচ্ছে নায়িকা, তার উপর বেস করেই এই নাটকটা। ক্যান্ডিডার হাজব্যান্ড, তিনি হচ্ছে একটু ধর্মপ্রচার টাইপের একজন, হচ্ছে তিনি মূলত একজন ধর্মের লোক। সো তিনি সংবেদনশীল, তিনি আপনার নারী স্বাধীনতায় বিশ্বাসী না। এই টাইমে একজন তরুণ কবির সাথে আবার ক্যান্ডিডার পরিচয় হয়। কবিরা তো একটু প্রগতিশীল টাইপের, এবং তিনি নারী স্বাধীনতার কথাবার্তা বলেন। ক্যান্ডিডা ধীরে ধীরে তার দিকে বায়াসড হয়ে যায় হাজব্যান্ডকে ছেড়ে। যে এইখানেই মূলত নারী স্বাধীনতার গুরুত্বটাই মূলত এইখানে জর্জ বার্নার্ড শো দেখানোর ট্রাই করেছে। ক্যান্ডিডা হচ্ছে নায়িকা আর কি, তার নামের উপরেই নাম। আরও তার 3টা নাটকের নাম মনে রাখতে হবে, দ্য ডেভিলস ডিসপ্লে, ইউ নেভার ক্যান টেল, দ্য ডক্টরস ডিলেমা। এই সব কয়টায় জর্জ বার্নার্ড শো একটা বড় সিলেবাস, বেশ মনে রাখতে হবে। এবং আপনারা এটা মনে রাখবেন, আমি বারবার বলেছি, ইংলিশ লিটারেচার মনে রাখার উপায় হচ্ছে আপনি পড়বেন, জাস্ট পড়বেন, পড়ার পরে যদি মনে হয় যে এটা হাতে লিখবেন, তাহলে লিখবেন খাতায়, জাস্ট নামগুলো লিখবেন, নোট না কিন্তু, জাস্ট লিখবেন, আবার পড়বেন। এরপরে শুয়ে শুয়ে আপনি যে নামগুলো ধরেন, আপনি এরকম মনে রাখবেন, তাহলে জর্জ বার্নার্ড শোয়ের নাটকগুলা কি,
ইউ নেভার ক্যান টেল, দ্য ডক্টরস ডিলেমা, তারপরে ক্যান্ডিডা, দ্য এই যে আপনি একটার পর একটা নাম মনে করতেছেন, এই নাম মনে করতে করতে ধরেন আপনি একটা নাম মনে করতে পারতেছেন না, আপনি জোর করে মনে করার ট্রাই করবেন। তারপরে আপনি যখন একবারেই পারতেছেন না, তখন আপনি বই থেকে উঠে এসে জাস্ট নামটা দেখে গিয়ে আবার শুয়ে চিন্তা করবেন। তখন আপনার মাথা ব্যথা হয়ে যাবে। এই যে চিন্তা করলেন, আপনার ব্রেনের সাথে আপনি একটু খেললেন, ব্রেনের চাপ দিয়ে দিলেন, ব্রেনে মাথা ব্যথা হয়ে যাবে। এরপরে আপনি দেখবেন যে ধীরে ধীরে এই জিনিসগুলো মনে থাকতেছে। এবং আজকে ইংলিশ লিটারেচার পড়বেন এবং আপনার কাজ হবে আগামীকাল ঘুম থেকে ওঠার পরে আপনার প্রথম কাজ হবে এইগুলো মনে করার চেষ্টা করা, এগুলো মনে করার চেষ্টা করা। এবং পড়বেন কি, নোটটা রিডিং করবেন, আর দাগানো ডাইজেস্ট আমি দিয়ে দিব, ওইটা আপনি দাগাবেন আপনার ডাইজেস্টে। আপনি ডাইজেস্টের দাগানো অংশই পড়বেন, আর এইখানের যদি এক্সট্রা কোনো কিছু থাকে যেগুলো আমি বোল্ড করে দিয়েছি আপনি মনে রাখতে উচিত বলে মনে করেন, ওইটা ডাইজেস্টের সাইডে লিখে ফেলবেন। এই হচ্ছে আপনার কাজ। এবং এই নোটটা প্রিন্ট করে নেবেন। এটা একটা এইরকম পরবর্তী ইংলিশ লিটারেচারের সব নোটগুলোই আমি এইরকম দেওয়ার ট্রাই করব। সো আপনার একটা বড় কালেকশন হয়ে যাবে। রবার্ট ফ্রস্ট খুবই খুবই বিখ্যাত একজন কবি, মোটিভেশনাল কবি, তার সব লেখাই মোটিভেশনাল। এবং তিনি মানুষকে মানে প্রকৃতির সাথে তুলনা করে তিনি মানুষকে কনফিডেন্স দেওয়ার ট্রাই করেছেন। তিনি মানুষের মানসিক এবং মানে আত্মিক প্রতিচ্ছবি মানে ঘটিয়েছেন তার নাটকে। বিখ্যাত তার কবিতা সব কিছু আর কি। তার প্রথম কবিতা যেটা আমরা শুরুতেই আলোচনা করলাম, দ্য রোড নট টেকেন। এখানে দেখেছেন যে আপনি সব রাস্তা নিতে পারবেন না। টু রোডস ডাইভার্জ ইন এ ইয়েলো উড অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। আপনাকে এক রাস্তায় হাঁটতে হবে। আপনি দুই রাস্তার সম্মুখীন হবেন, আপনি দোটানায় পড়বেন, বাট এক রাস্তা নিলে রাস্তা ওইটাই, যেটা নিয়েছেন রাস্তা ওটাই, ফিরে আসার আর উপায় নেই। ঠিক আছে। স্টপিং বাই দ্য উডস তার একটা বিখ্যাত কবিতা। এই কবিতারই লাইন হচ্ছে, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। নক্ষত্রের রাত নাটকে হুমায়ুন আহমেদ একবারে শেষে হাসান সাহেব যখন চলে যায় তখন এই লাইন আওড়াইতে যায়। এবং দুঃখের বিষয় হচ্ছে হুমায়ুন আহমেদের নাটকের মতন নাটকেও আসাদুজ্জামান নূর বা হচ্ছে হাসান সাহেব যখন এই কবিতা আওড়াইতে তিনি কবিতার লাইন ভুল পাঠ করেন। মানে নাটকের শেষ পর্বে যে কবিতার লাইনটা বলা হয়েছে এই লাইনটা সঠিক লাইন না। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। মেন্ডিং ওয়ার্ল্ড এই জিনিসটা দিয়ে বোঝাইছে যে মানে কাউরে ভালোবাসলেও বন্ধুত্বের মধ্যেও একটু গ্যাপ রাখা ভালো, অতিরিক্ত মাখামাখি খারাপ। এই জিনিসটা তিনি এই কবিতার মাধ্যমে বোঝাইছে। এবং একটা বিখ্যাত লাইন হচ্ছে, গুড ফ্রেন্ডস মেক গুড নেইবার্স। মানে আপনার প্রতিবেশীর সাথে আপনি একটা বেড়া দিয়ে রাখবেন, ঠিক আছে, মানে মাখামাখা হয়ে যাবেন না, তাইলে গ্যাঞ্জাম বেঁধে যাবে কিছুদিনের মধ্যে। এটা খুবই ব্যাপার আর কি। দ্য মেন্ডিং ওয়ালস, এই কয়েকটা নাম মনে রাখবেন আর কি। ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস বিখ্যাত একজন কবি। তিনি মূলত কবি, একটা উপন্যাস তিনি লিখেছেন। তিনি আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের কলাবিরেটর ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একবার ইংল্যান্ডে যাবেন যখন তিনি যাওয়ার আগে তার জল বসন্ত ডেঞ্জারাস সোয়াচে রোগ। তখন তাদের ছিল বজরা, বড় নৌকা। এই বড় নৌকায় করে তিনি পদ্মাতে অবস্থান করেন, নৌকার মধ্যে। যেহেতু সোয়াচে লোক, পরিবারের সাথে তিনি থাকেন নাই, কয়েকজন দাসীবাদী নিয়ে তিনি ওই নৌকাতে ছিলেন, পদ্মার মধ্যে নোঙর করে তিনি পদ্মাতে থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের তখন জল বসন্ত হয়েছে। তা তিনি দেখেন যে বসেই আছে, শরীরও ভালো না, মন টন ভালো না, নতুন কবিতা লিখতে পারতেছি না। তো ভাবলেন যে তাহলে কি করি, নিজের কিছু কবিতা আমি অনুবাদ করি। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি সহ আরও অন্যান্য বই, প্রায় 9টা বইয়ের কবিতা, শুধু গীতাঞ্জলির না, 9টা বইয়ের কবিতাকে তিনি অনুবাদ করেন। মোটামুটি 57টা মতন কবিতা, আমি নাম্বার ভুল হতে পারে, এক্স্যাক্ট আমি অনেক মনে নাই এই টাইমে। 57টা মতন কবিতা তিনি অনুবাদ করেন, 57 বা 59 হবে। অনুবাদ তিনি করেন, নিজের কবিতা নিজেই ইংরেজিতে অনুবাদ করেন। তিনি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডে গিয়ে তার কবিতাগুলো ডব্লিউ.বি. ইয়েটসকে দেখান, তিনি কবি। এবং ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতা দেখে পাগল হয়ে যান যে করছস কি তুই, এটা করছস কি কামড়া।
পাগল হয়ে যান এবং তিনি এইটার ভূমিকা লেখেন ডাব্লিউ.বি. ইয়েটস, এবং এই কবিতার বইয়ের তিনি ভূমিকা লেখেন 16 পৃষ্ঠার ভূমিকা। মানে এত বড় ভূমিকা একটা কবিতার বইয়ের, মানে তিনি এতই বেশি অ্যাটাচড হয়ে গেছিলেন যে তিনি 16 পেজ লিখেছেন। তো ডাব্লিউ.বি. ইয়েটস ভূমিকা লিখেছেন, বাট কবিতা বাংলা থেকে ইংরেজিতে কবিতা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হিমসেলফ। এবং বলা হয়ে থাকে তদানীন্তন ভারতবর্ষে উচ্চবর্গীয় ইংলিশ পারতেন দুইজন ব্যক্তি, তার একজনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর আর একজনের নাম হচ্ছে মহাত্মা গান্ধী। দুইজন লোক উচ্চবর্গীয় ইংলিশ পারতেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই 57টার মতন কবিতা তিনি যখন উপন্যাস বই আকারে বের করেন, নাম দেন সং অফারিংস। সং অফারিংস কিন্তু গীতাঞ্জলির অনুবাদ না, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান নাই, তিনি সং অফারিংসের জন্য পেয়েছেন। এবং সং অফারিংস কিন্তু আপনার শুধু গীতাঞ্জলির অনুবাদ না, ম্যাক্সিমাম কবিতা গীতাঞ্জলি থেকে নেওয়া, বাট অন্যান্য বই থেকেও তিনি কবিতাগুলো নেন আর কি। তাহলে আপনি একটা জিনিস বুঝলেন যে একজন লোক মানে কতটা মেধাবী হলে যে গুরুদেব আসলে গুরুদেব, মানে গুরুদেব যে কবিতা লিখতে লিখতে ভালো যে অনুবাদ করে নোবেল পুরস্কার পেয়ে গেলেন, ব্যাপারটা এরকম আর কি। সো তার আরেকটা এই ডাব্লিউ.বি. ইয়েটসের আর একটা কবিতা, দ্য লেগ ইসলি ইন সেফ্রি। এই ইসলি মানে হচ্ছে আইল্যান্ড আর কি, মানে আপনার ইনিসফ্রি হ্রদ দ্বীপ এই টাইপের আর কি। এখানে মূলত একটা বলছে যে প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ, যে ওই জায়গাটার যে হ্রদটা, ওই দ্বীপটা খুবই সুন্দর। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনসেফ্রি। সো এটা মূলত নামটা মনে রাখতে হবে কবিতার, এবং এটা প্রকৃতি নিয়ে কবিতা। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে একটা বিশৃঙ্খলা হবে এই জিনিসটার উপর বেস করে লিখতেছেন। এবং এটা না সব সময় এটা প্রাসঙ্গিক, যে কোনো যুদ্ধের পর একটা বিশৃঙ্খলা হবে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, ম্যার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মানে তিনি বুঝাচ্ছেন যুদ্ধ পরবর্তী সামাজিক রাজনৈতিক অস্থিরতাকে তিনি এই কবিতার মধ্য দিয়ে পড়ছেন, দ্য সেকেন্ড কামিং, যে শুধুমাত্র যুদ্ধটাই অস্থিরতা না, এরপরে দ্বিতীয় অস্থিরতা আছে, যুদ্ধ পরবর্তী অস্থিরতা। ইস্টার 1916 সালে ইস্টার বিদ্রোহ হয় হচ্ছে আপনার আয়ারল্যান্ডে। এর মধ্যে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রামকে তিনি উৎসাহ দিয়েছেন ডাব্লিউ.বি. ইয়েটস এই কবিতার মাধ্যমে। তিনি লিখেছেন, অল চেঞ্জ আটারলি, এ টেরিবল বিউটি ইজ বর্ন। এবং তিনি মানে এই বিদ্রোহকে তিনি সাপোর্ট করতেছেন, সব চেঞ্জ হয়ে গেছে, পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে, এবং একটা মারাত্মক সুন্দরের জন্ম হয়েছে, সেটাই হচ্ছে স্বাধীন আয়ারল্যান্ডের স্বাধীনতা নিয়ে তিনি এই লেখাটা লিখেছেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তার এই লেখাটা, বারবার এইটা নিয়ে কোশ্চেন আসে, বারবার। এবং তার রেজারেকশন তার একমাত্র নাটক, খুবই বিখ্যাত। রেজারেকশন মানে হচ্ছে পুনরুত্থান। আপনারা জানেন যে যীশু খ্রিস্টকে সৃষ্টিকর্তা তুলে নিয়ে গেছেন, তিনি আবার আসবেন। হজরত ঈসা আলাইহিস সালামের কথাও যদি বলেন একই কথা। তো যীশু খ্রিস্টকে তুলে নিয়ে গেছেন, তার উপর বেস করে এইটা তিনি লিখতেছেন হচ্ছে প্রথম শতকে, মানে একবারে প্রথম শতকে, মানে আপনার ওই টাইমের 3জন জ্ঞানী লোক, একজন হচ্ছে গ্রিক দার্শনিক, একজন হচ্ছে ইহুদি, আর একজন হচ্ছে খ্রিস্টান। তারা তর্ক করতেছে এই নাটকে, 3টাই ক্যারেক্টার, তারা তর্ক করতেছে যে যীশুখ্রিস্ট যে আবার তার যে রিজারেকশন হবে, তিনি যে নতুন করে আবার উত্থান হবে, এটা ঠিক না। এই যে যিনি খ্রিস্টান তিনি বলতেছে তিনি আসবেন, গ্রিক দার্শনিক তার দর্শন তত্ত্ব দিয়ে বলতেছেন এটা আসবে না, ইহুদির মতাদর্শের কথা বলতেছে। সো তারা কেউ মিলতে পারতেছে না। এইটাই হচ্ছে নাটকের কেন্দ্রবিন্দু, দ্য রেজারেকশন। এখানে মূলত ধর্মীয় বিশ্বাস এবং এটা মানে অন্ধবিশ্বাস এবং জ্ঞানের যে স্বল্পতা, এই দুইটা জিনিসকে ব্লেন্ড করেছেন তিনি এই লেখাটার মাধ্যমে। এই হচ্ছে দ্য রেজারেকশন, একমাত্র নাটক। এটা কিন্তু একটা নাটক, আর আগেরগুলো হচ্ছে সব কবিতা। ডাব্লিউ.বি. ইয়েটস মূলত একজন কবি, তিনি কবিতাই লিখেছেন, তার একটাই নাটক, খুবই ইম্পর্টেন্ট এই নাটকটা। আমরা যে কয়জন সাহিত্যিক নিয়ে কথা বললাম, প্রত্যেকের এটা জাস্ট ডাইজেস্ট থেকে পেজ দাগানো এইটা হুবহু আপনারা দাগায় নেবেন, এবং এই দাগানোগুলোর উপরেই আমরা মূলত জোর দিয়ে পড়ালেখা করব, এইগুলো মনে রাখার ট্রাই করব। আর
এক্সট্রা যে কথাগুলো আমি বলেছি আপনার মনে হয় যে এইগুলা কিছু কিছু সাহিত্যকর্ম আছে এই জায়গায় লেখা নাই, বাট আমি ওইখানে লিখেছি, সেইগুলো আপনি এখানে লিখবেন। কিছু চরিত্রের কথা বলেছি যেগুলো বোল্ড করে দেওয়া, খুবই বিখ্যাত চরিত্র আসলে না নর্মাল কোনো সাহিত্যের চরিত্র আসে না, বিখ্যাত যে সাহিত্য তার চরিত্র আসে। সো ওই যে চরিত্রগুলোর নাম আপনি পাশ দিয়ে লিখে রাখবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার সিলেবাস। এবং এইটুকু জিনিস আজকেই পড়বেন আপনি, মানে ক্লাস শেষ হওয়ার পরেই আমি মানে ভিডিওটা আমি আগামীকাল দিব। সবসময় লাইভ ক্লাসের পরদিন 12টার মধ্যে আপনি ভিডিও পাবেন, কিন্তু এই নোটটা আমি আজকেই দিয়ে দিব আর কি আপনার ক্লাসরুমে। এই যে রেকর্ডেড ক্লাসের যে সেকশনটা আছে এখানে আপনি এই আজকের লেকচার যেখানে দিব এখানে নোটটা দিয়ে দিব। সো নোটটা আপনি রিডিং পড়ে নেবেন আজকেই, এবং আজকেই ডাইজেস্ট দাগাবেন। আজকে রাতের মধ্যে এটা পড়ে টোরে আপনি ঘুমাবেন, এবং আপনার কাজ হবে আগামীকাল সকালে উঠে এটা চিন্তা করা। বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবেন, ঘুম জাগার সাথে সাথেই আপনি চিন্তার মধ্যে চলে যাবেন। চিন্তার মধ্যে মানে সেরিটাই রেখে ঘুমাবেন, ঘুমানোর পর আপনি উঠে আপনি চিন্তার মধ্যে চলে যাবেন, ব্রেনের সাথে খেলবেন, এবং দূরে একটু বই রাখবেন। যখনই আপনি মনেই করতে পারবেন না, আপনি যা বই থেকে একটু দেখে নেবেন। ইংলিশ লিটারেচার এই একটাই তত্ত্ব ইংলিশ লিটারেচার পড়ে মনে রাখার, এবং এই তত্ত্ব যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি দেখবেন যে ইংলিশ লিটারেচার আপনার কাছে খুব ভালো লাগতেছে। আমরা এখন আজকের আলাপ আলোচনা মোটামুটি শেষ। আমরা দু একজনের সাথে কথাবার্তা বলি। মিনহাজ, কথা বলেন তো ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আছি, ভালো আছি মিনহাজ ভাই, খুবই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া মানে আমার একটা প্রবলেম হচ্ছিল। হুম এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে তো। হুম গ্রামারের যে বেসিক যে বিষয়গুলো এগুলাতে আমার মোটামুটি সমস্যা নাই। হুম আহ, কারণ ছোট্টবেলা থেকে মানে গ্রামারের হুম বিষয়টা কি স্কিপ করে আসে নাই। কিন্তু এখন যে সমস্যাগুলো হচ্ছে, হুম যে কিছু ব্যতিক্রম দেখা যায়, নিয়ম থাকে হুম যে হয়তো বা এটার পরে এই প্রিপোজিশনটা বসতেছে না, হুম বা এই হুম জায়গায় হয়তো বা এইটা নিচ্ছে, এই প্রিপারেশনটা নিচ্ছে না, বা এই টাইপের যে রুলস গুলা একটু ব্যতিক্রম রুলস গুলা, হুম এইগুলো আমার খুব প্রবলেম করতেছে। তো শোনেন, এটার আপনার জন্য আমি ভাই কি আপনার জন্য যে এইগুলোর জন্য আপনাকে একটা রেগুলার ইন্টারভ্যালে ইন্টারভ্যালে এই জিনিসগুলোকে ওভারভিউ দিতে হবে। ধরেন ইংরেজিতে আমার লাইফের সবচেয়ে বড় ভীতি ছিল হচ্ছে ইংরেজি। এবং আমি যখন এসে পড়ালেখা শুরু করলাম তখন আমাদের এক বড় ভাই কামরুজ্জামান কামরুল ভাইকে আমি যখন বললাম যে ভাই এরকম পড়ালেখা শুরু করব, বাট আমার মেইন সমস্যা ইংরেজি, এবং তারাও জানে, আমার আশপাশে যারা চলতো তারাও জানে যে আমার মেইন সমস্যা হচ্ছে ইংরেজি, ডেঞ্জার। তো তখন আমি দেখলাম যে ঠিক আছে ইংলিশ তাহলে শিখতে হবে। তো ভাই বললো যে ইংলিশ শিখতে হলে ইংলিশ পড়তে হবে। তো ইংলিশ পড়া শুরু করলাম আমি ক্লিপস টোফেল দিয়ে, এবং ক্লিপস টোফেল দিয়ে যখন আমি পড়া শুরু করলাম এরপরে আমি কিছু ভোকাবুলারি শেখা শুরু করলাম। ক্লিপস টোফেল পড়ার পর থেকে আমি বিসিএসের গ্রামারটা আমি ডাইজেস্ট থেকেই পড়েছি। কিন্তু আমি যেটা পড়তাম, যতটুকু আমি শিখেছিলাম নিয়মকানুন, এইগুলো আমি ওভারভিউয়ের উপরে রাখতাম। ধরেন আমি একটা নির্দিষ্ট টাইম পর পর, এবং সেই নির্দিষ্ট টাইম কিন্তু 1 সপ্তাহ 7 দিন 8 দিনের বেশি না, নির্দিষ্ট দিন পর পর আমি এই জিনিসগুলো ওভারভিউ দিতাম। দ্যাটস ওয়াই আমি কখনোই ভুলে যাই নাই। আর আপনি যেটা বললেন প্রিপোজিশনের নিয়ম, আমি মাপ চাই ভাই। ধরেন আমার সাজেশন হচ্ছে আপনি যদি প্রিপোজিশন নিয়ে স্ট্রাগলিংয়ের মধ্যে থাকেন, বাদ দেন ভাই প্রিপোজিশন, সব পারা লাগবে না। প্রিপোজিশনের কাছে আমি আর মাপ ভাইয়া চাই। মানে আমি যে একটা জিনিস ফলো করছিলাম যে আমাদের যে হুম যে লাইভ এমসিকিউ তে যে আর্কাইভের যে এক্সাম গুলা থাকে হুম সাবজেক্ট হুম হুম ভিত্তিক, আমি ওই এক্সাম গুলা দিয়ে মানে দেওয়ার পরে যে এই সমস্যাগুলা হয় ওইটার রুলস গুলো হচ্ছে লিখে রাখি। এখন এটা করা কি আমার জন্য ইফেক্টিভ হবে? এটা আপনার যেই রুলস পোস্টে গুলো আমার জন্য অনেক বেশি হয়ে যাবে, সমস্যা করে শুধু অনেক এটা। বেশি হয়ে যাবে। এত বেশি কি দরকার আছে? আপনি কখনোই পুরাপুরি পাওয়ার ট্রাই করবেন না গ্রামারে, কেননা আপনি যদি এই একটা জায়গায় স্ট্যাগ হয়ে যান তাহলে কিন্তু ভাই ডেঞ্জারাস আছে। মানে আমি বলতেছি যে প্রিলিমিনারির ক্ষেত্রে আমি বলবো গ্রামারে অত বেশি যদি আপনার বিসিএসসি টার্গেট থাকে, আমি বলবো গ্রামারে বেশি মনোযোগ না দিয়ে সাহিত্যে বেশি মনোযোগ দিতে। রিটেনে কিন্তু গ্রামারের গও আসে না, ইংলিশ গ্রামার বলে কোনো কিছু নাই। সো ইংলিশ শেখা হচ্ছে আপনার সেন্টেন্স মেকিং শিখবেন, লেখালেখি করা শিখবেন, এবং এটা ফ্রি হ্যান্ড রাইটিং, এই রাইটিংটা আপনি শিখবেন। এবং রাইটিং শেখা আর গ্রামারের প্রিপারেশনের নিয়ম শেখা দুইটা কিন্তু সেম জিনিস না, দুইটা ডিফারেন্ট জিনিস।
বাট যতটুকু গ্রামার লাগে ততটুকু আমি ডাইজেস্ট বেস আমি বলবো ক্লিপস্টোফেল পড়েন, ক্লিপস্টোফেলটা ভালো মতন শেষ করে আপনি ডাইজেস্ট পড়েন, এবং কোনো একটা এক্সেপশনাল জিনিস লাইভ এমসিকিউতে আসে দেখে আপনার পারতে হবে এটা বিষয় না ভাই, এটা না পাগল হয়ে যাবেন। সো আপনার ডোমেইনকে ন্যারো করেন, দেন আপনি পড়ালেখা করেন। বাট আমার কথা আমি 100 শিখবো না, আমি শিখবো 70, বাট 70-এ আমি 69 নিশ্চিত করব। আমার এই জি কথাটা ভাইয়া, বুঝতে বুঝছেন পারছি। মিনহাজ? আমি জি 100 ভাইয়া, পড়বো না, আমি বুঝতে পড়বো পারছি। 70, বাট 70-এ 69 নিশ্চিত করব। এটা হচ্ছে আমার বক্তব্য। আরেকজনের সাথে কথা বলি, কথা বলতে পারেন হচ্ছে জনি, কথা বলেন তো ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি, বলেন। ভাইয়া সংবিধান যে আমাদের নতুন যে এটা হয়েছে, ওখানে যে একটা ওয়ার্ড বহুত্ববাদ, এটা আসলে মেইনলি এখানে কি বোঝাইছে? এটা ভাই এখন Yes. পর্যন্ত ধরেন বিভিন্নজন বিভিন্ন কথাবার্তা বলতেছে। বহুত্ববাদ হচ্ছে আপনি বহু ধরনের পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ রীতি আপনি মেনটেন করবেন, আপনি সমাজতন্ত্রেও থাকবেন, আপনি ক্যাপিটালিজমও থাকবেন, আপনি সবই থাকবেন আর কি, এটাই হচ্ছে বহুত্ববাদ। আমার কাছে মনে হচ্ছে মানে আপনি কোনো একটা তত্ত্বতে আপনি স্ট্যাক থাকবেন না, আপনি পুরা জাতীয়তাবাদ তত্ত্বেও থাকবেন না, আপনি পুরা ধরেন ধর্মীয় তত্ত্বেও থাকবেন না, আপনি গণতন্ত্রের মধ্যেও থাকবেন না, সব যখন যেটা প্রয়োজন আপনি সেই অনুযায়ী কাজ করবেন, এবং আপনি বহুপাক্ষিক সম্পর্ক মেনটেন করবেন। আপনি যে শুধু ইসলামিক কান্ট্রির সাথেই সম্পর্ক মেনটেন করবেন তা না, এবং বহুত্ববাদকে যদি আপনি সংবিধানে আনেন তাহলে দেখবেন যে বাংলাদেশ একসময় ইসরায়েলের সাথেও সম্পর্ক বিল্ড আপ করবে। এবং বাস্তববাদী বিশ্বে আসলে আমার দৃষ্টিতে আজ থেকে কিছু বছর পরে ধরেন 20, 30, 40, 100 বছর পরে বাংলাদেশ এটা করতে বাধ্য হবে, এই সম্পর্কগুলো মেনটেন আন্তর্জাতিক চাপে করতে বাধ্য হবে। এবং ধরেন বাংলাদেশ তো আর সংযুক্ত আরব আমিরাতের মতন মানে ধর্মকে মানে ধর্মীয়ভাবে প্রতিষ্ঠিত দেশ না, বাংলাদেশ তো বাহরাইনের মতন দেশ না, বাংলাদেশ তো মরক্কোর মতন দেশ না। সো তারা কিন্তু ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে, এবং আপনার মধ্যপ্রাচ্যে জানেন গাজা ক্রাইসিস তৈরি না হলে কিছুদিন পরে দেখবেন সৌদি আরবও সম্পর্ক শিথিল করে ফেলতো। এবং জো বাইডেন যখন প্রথম প্রেসিডেন্ট হওয়ার পরে যখন তিনি মধ্যপ্রাচ্য সফরে এসেছিলেন, তিনি আগে এসেছিলেন তেল আবিবে, এবং তেল আবিবে থেকে ইসরায়েলের বিমানে করে তিনি জেদ্দায় নেমেছিলেন, এবং তার বিমানে বড় করে ইসরায়েলের পতাকা এবং ইসরায়েল লেখা ছিল। সো এটা কিন্তু একটা ভিন্ন রকম ব্যাপার। সো এটাই হচ্ছে শুরু। সো বহুত্ববাদ আমার কাছে মনে হয় এটাই। আর কিছু বলবেন জনি? ধন্যবাদ ভাইয়া, এটাই ওকে, প্রশ্ন ছিল। তাফসির রায়হান, কথা বলেন তো ভাই। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই একটু আমার একটা প্রবলেম ছিল, মানে আমি হচ্ছে আপনার কোর্সে নভেম্বর থেকে পড়তেছি, তো অলমোস্ট 3-4 মাস হয়ে যাচ্ছে। মানে আমার গ্রাজুয়েশন হচ্ছে অক্টোবর, মানে রেজাল্ট দিছে হুম হুম এরপর থেকে শুরু করছি। হুম তো এই টাইমে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পুরো একটা সিলেবাস ওভারভিউ দিয়ে ফেলছি, হুম এবং আমি একটা কোচিং এ যুক্ত আছি। তো ওখানে ওরা সাবজেক্টিভ রিভিউ টেস্ট নেওয়া শুরু করছে এখন। ওকে, তো প্রিলিমিনারি। হ্যাঁ, প্রিলিমিনারি। হ্যাঁ, আমি ওকে 47 ফার্স্ট অ্যাটেম্পটা নিব ওকে ওকে ইনশাআল্লাহ। ওকে। তো তো আমার যেটা সমস্যা হচ্ছে যে এই যে বলছেন রিভিউর ব্যাপারটা, আমিও ফিল করি যে একটা জিনিস পড়তেছি, ভালো মতো পড়তেছি, বাট এটা এক সপ্তাহের মধ্যে যদি রিভিউ না করি আউট অফ মাইন্ড হয়ে যায়, মানে আমি কিচ্ছু মনে অবশ্যই থাকে না। প্রিলিমিনারি তো এটা। তো এখন এই জায়গাটা আমি ঝামেলা বলছি, আমি যদি কোচিং এর সাথে আগাই, ধরেন একটা হ্যাঁ। সাবজেক্টিভ টেস্ট দিলে কি হয়, যেমন আমার কালকে হচ্ছে হুম হুম বিজ্ঞানের হুম পরীক্ষা, হুম তো আমি প্রপারলি পরীক্ষা দিলে কি হয়, বিজ্ঞানটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে। হুম 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 এরপর আরেকটা পরীক্ষা, হুম 3 দিন কি 4 দিন ব্যবধানের পর হুম আরেকটা হুম পরীক্ষা। হুম সো এই যে আমি অন্য সাবজেক্ট গুলো ওভারভিউ করবো, মানে এটা টাইমই পাইতেছি না। হুম। তো আপনি আমাকে, মানে আপনি হলে কি করতেন যে আমি হলে কোনটা? যেটা করতাম সেটা হচ্ছে আপনার আহ, আপনি কি অফলাইনে গিয়ে গিয়ে পরীক্ষা দেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি অফলাইনে আমি পরীক্ষাগুলো দিই। প্রিলিমিনারির জন্য অফলাইনে যাওয়া পরীক্ষা দেওয়াকে আমি পছন্দ করি না, আচ্ছা মানে আচ্ছা। আমার দৃষ্টিতে। হুম, আমার কাছে মনে হয় যে লাইভ এমসিকিউ এর উইকলি যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা একটা আমার পরীক্ষা হবে। আমি শুক্রবারে করে হচ্ছে 200 মার্কের এক্সামটা আর অ্যাটেম্প 200 করি। মার্কের পুরাটা এক্সাম লাইভে দিতে হবে, হ্যাঁ ভাই, লাইভে নট দেই। সেভ, লাইভে দিতে হবে। এবং আমার কাছে মনে হয় যে আপনার এই আপনি আপনার মতন করে সাবজেক্ট ওয়াইজ পড়বেন, আপনি অ্যাপ থেকে পরীক্ষা দিবেন, মানে আপনার মতন করে। যদি আপনার নিজের, আর আপনারা ভাই তো স্কুল কলেজে পোলাপাইন না, যে আপনারা এরকম কেন যে ওই কাজ না করলে আমি আবার এইদিকে আমার পড়ালেখা হয় না, আপনাকে স্ট্রং মানে রাখে
টিকায় রাখতে হলে আপনার এটা করতে হয়, ওই বয়সটা আমরা পার করে আসছি ভাই। সো আমার কাছে মনে হয় যে আপনি একটা নির্দিষ্ট গণ্ডিতে পড়তে থাকেন, এবং সবার কাছে আমি বলবো যে আপনারা আপনাদের গতিতে পড়বেন। আমি যখন ওই টপিকটা পড়াবো তখন আপনার যে লার্নিংটা আছে সেই লার্নিংয়ের সাথে এই আলোচনাটাকে আপনি ইনকর্পোরেট করবেন। এইভাবে করে আপনার পড়ালেখা চলতে থাকবে। প্রচুর তো আপনি ওভারভিউ দিতে হবে, তাফসীর প্রচুর ওভারভিউ দিতে হবে। জি ভাই ইনশাল্লাহ। আর ভাই তাহলে আমি যদি মানে কোচিং এরটাও যদি আমি রাখতে চাই, আবার যদি মানে আপনার সাথে মানে আমি যে রিভিউ দিতে চাই, মানে এই জিনিসটা মানে সামহাও ম্যাচ করে না, মানে এই তো বুঝেন ম্যাচ ভাই না করলে আপনি একটাকে স্কিপ করেন। আচ্ছা আচ্ছা মানে আজকেই তো আপনাকে এটাই বললাম যে আপনি সব রাস্তায় হাঁটতে পারবেন না। জি ভাই এটা ঠিক ফিল আছে, করতেছি। ওকে ভাই, মাঝে মধ্যে একটু হইতে হবে, মাঝে মধ্যে একটু মানে সব কিছু দরকার নাই লাইফে, সব কিছু দরকার। আরেকজনের সাথে কথা বলি, মাহফুজ কথা বলেন তো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আসলে বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের, তো আমার সাধারণ জ্ঞান জিকে এগুলোতে খুবই প্রবলেম। হুম। কিভাবে এটা ওভারকাম করা যায় একটু যদি বলতেন। আপনি কতদিন হলো পড়ালেখা শুরু করেছেন? আমি প্রিলির জন্য পড়াশোনা মোটামুটি জানুয়ারির প্রথম দিক থেকে শুরু করছি, ওকে। বাট এই আপনি সাধারণ জ্ঞানটাতেই মনে হচ্ছে এসে আমি সব গুলাই ফেলি এরকম মনে হচ্ছে। ওকে ওকে আপনি ধরেন আজকের যে আমরা আলাপ আলোচনা করলাম, আর লাস্টে যতটুকু আমি আসলে পড়া দেখালাম, যে এইটুকু হচ্ছে আমাদের পড়া, এটাকে আপনার কাছে খুব কঠিন মনে হলো? এইটুকু জিনিসকে আপনার কাছে এইটাও তো এক প্রকারের সাধারণ জ্ঞান, তাই না? সো এইটাও মানে সাধারণ জ্ঞান মানে আপনাকে মুখস্থ টাইপের জিনিস আর কি, যাই বলতেছি এটাকেই আমরা সাধারণ জ্ঞান বলতেছি, যদিও সব কিছু জ্ঞানই অসাধারণ। একটাকে মানে এই সাধারণ শব্দটা দুই অর্থে ব্যবহৃত হয়, তো এই যে জেনারেলাইজড, এটা আমি আসলে একমত না। তো এটাকে অসাধারণ জ্ঞান আমরা বলবো। আপনি না একটু ডাইভার্স পড়ালেখা করেন। আপনার মনে হয় যে আপনার কিছু পড়ালেখা করা দরকার। কিছু পড়ালেখার মধ্যে আমি আপনাকে বলবো যে আপনি এই প্রিপারেশনের মাঝখানে আপনি দু একটা বই পড়ে ফেলেন। দু একটা বইয়ের মধ্যে আমি যে এম তৌহিদ হোসেনের বইটার কথা বলেছি, আমাদের এখন পররাষ্ট্র জি উপদেষ্টা, ভাই মনে আছে। হ্যাঁ এই বাংলাদেশ বইটা ভারত আপনি, সম্পর্ক। হ্যাঁ এই বইটা আপনি একদিন সকালে পড়া শুরু করবেন, রাতের মধ্যে পড়া শেষ দিয়ে ফেলবেন। বইটা বেশি বড় বই না, বইটা কত 100 সামথিং 200 পেজের মতন বই। পারবেন না ভাই? জি ভাই পারবো। সকাল থেকে রাত, এই যে আপনার একটা ডাইমেনশন ওপেন হবে চিন্তা ভাবনার। আবার আপনি এর মাঝে আর একটা কাজ করবেন, হচ্ছে আপনি আরেকটা বই পড়বেন। এই বইটা শেষ দেওয়ার পরে আপনি আহমদ সোফাত যদ্যপি আমার গুরু পুরা বইটা পড়ে ফেলবেন। ওকে। এই বিসিএস টাইমটাতে, ঠিক আছে? জি ভাই। আর আপনার হচ্ছে আকবর আলী খান স্যারের পরার্থপরতার অর্থনীতি বইটা পড়েন, এই একটা বই পড়বেন। টোটাল 3টা বই আপনাকে পড়তে বললাম। এই 3টা বই আপনি আগামী 15 দিনে পড়বেন। এরপরে দেখবেন যে আপনি ডাইজেস্ট পড়েন, আর এর কোনোটাই কিন্তু বিসিএসের বই না, কিন্তু আপনার জি এরপরে ইনফরমেশন রিসিভ করার যে আপনার প্যাটার্ন, এই প্যাটার্ন চেঞ্জ হবে ইনফরমেশন রিসিভ করার। সো আর আলাপ আলোচনা শুনতে থাকেন, আপনার আরও কয়েকদিন টাইম লাগবে। আর ডাইজেস্ট আপাতত পড়তে থাকেন, এটা মুখস্থ করে ফেলেন না, জাস্ট পড়তে থাকেন, রিডিং পড়তে থাকেন, পরীক্ষা দিতে থাকেন। আপনার কাছে মনে হবে কাজ লাগতেছে না, করতে থাকেন, দেখা যাক। ঠিক আছে ভাই, আপনার সাথে যুক্ত হওয়ার মূল ইয়েটাই হচ্ছে যে জিকের জন্য, জিকের ভয়টা হ্যাঁ, কাটানোর জিকের জন্য। ভয়টা ধীরে ধীরে কেটে যাবে ভাই। আগামীকালকে ইউটিউবে আমরা যত বাংলাদেশের নিয়ে একটা ভালো ক্লাস নিব আশা করতেছি। বাংলাদেশ বিষয় বলে এটা আপনাদের ব্রড চিন্তা ভাবনা করবে আর কি। ডাইরেক্ট যদি বলেন যে ওকে। কোশ্চেন আসবে, আমি বলবো যে কোশ্চেন আসবে না, কিন্তু প্রিলিমিনারিতে কোশ্চেন আসবে না, কিন্তু 10টা কোশ্চেন পারার মেইন হাতিয়ার হয়ে যাবে আগামীকালকের লেকচার। বাংলাদেশের ভাই, পররাষ্ট্রনীতি নিয়ে আমরা বিস্তর আলাপ আলোচনা করব কালকে, লম্বা সময় নিয়ে। তো আগামীকাল দেখা হবে সবার সাথে। আজকে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।